টাইম ফর দ্য ওয়ার্ক টু হ্যাঁ বি আঙ্কেল, স্টপ, আসসালামু আলাইকুম। ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি এইটাতে ফোন দিবেন, স্টপ। হ্যাঁ এখানে আমি কি তাহলে সমস্যা? ঠিক আছে। করে এরকম প্রিপজিশন, কখনো বাই, কখনো টু, কখনো উইথ, কখনো অ্যাট। এটা বললাম না? তার মানে এখানে বলতেছে ইট ইজ টাইম, এটাই সময়। কিসের জন্য, কার জন্য সময়? বলতেছে কাজের জন্য। কাজ কি হওয়ার জন্য? কাজটা বন্ধ হওয়ার জন্য। দ্য ওয়ার্ক শুড, দ্য ওয়ার্ক টু বি স্টপ। ঠিক আছে, এখানে বাই দ্য ওয়ার্ক হবে না, এখানে কি ফর দ্য ওয়ার্ক টু বি স্টপ। ভাই এখানে সাবজেক্ট কোনটা? এখানে দ্য ওয়ার্ক সাবজেক্ট। এখানে তো দেওয়া আছে ইট ইজ টাইম ফর দ্য, তাহলে হ্যাঁ, ইট ইজ টাইম যা ছিল তাই। ইট ইজ ইট টাইম ইজ যা টাইম ছিল এটা কোন তাই। পার্টস অফ ভাইয়া এটা? অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়, কিন্তু এখানে তো হচ্ছে সাবজেক্টই আছে, এটা জিজ্ঞেস করা হচ্ছে। ব্যতিক্রম দেখতেছে। কোনটা সাবজেক্ট? বাবু আপনারা কি জিজ্ঞেস করছেন? ওই পাঁচ প্রশ্নের সাবজেক্ট কি এটা জিজ্ঞেস করছেন? জি ভাইয়া। প্রশ্নের সাবজেক্ট তো ইট, ইট হিসাবে আছে। প্রশ্নে তো দা ওয়ার্ক ভার্বের পরে আছে, ভার্বের পরে সাবজেক্ট থাকে। সেন্টেন্স দেখান তো যেখানে ভার্বের পরে সাবজেক্ট থাকে। হ্যাঁ, অ্যাসার্টিভ ভয়েস সেন্টেন্সের করতে স্ট্রাকচার হলো গেলে আগে, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আগে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব। ঠিক আছে, ইট ইজ টাইম টু স্টপ দ্য ওয়ার্ক। এখানে আপনি সাবজেক্ট চিনছেন না, আমি লিখে দিচ্ছি ইট ইজ টাইম, তারপর বলছে টু, তারপর বলছে স্টপ, তারপরে দা। তাহলে ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, এক্সট্রা ভার্ব। এরপরে টু স্টপ, এটা হলো নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে এত কিছুর পরে গিয়ে আছে ওয়ার্ক। এই ওয়ার্ক কি সেন্টেন্সের সাবজেক্ট? অবজেক্ট ভাই। এটাই বুঝাচ্ছিলাম। ভাই অবজেক্টকে সাবজেক্ট করতে হয় না, ভাইয়া এই ক্ষেত্রে মানে অবজেক্ট তো সাবজেক্ট হয়, মানে এটা কমপ্লিমেন্ট। অবজেক্টকে সাবজেক্ট হয় ভাই, এটাই প্রচলিত নিয়ম, রুলস। কিন্তু সবগুলা সেন্টেন্সে তো এক হবে না, এটা আপনার বুঝতে হবে। সবগুলা কি একই ফর্মুলা মানবে? সবগুলা একই ফর্মুলা মানবে না, ব্যতিক্রম। মুখস্থ রাখেন। 10 নম্বরে যাই, 10 নম্বরে দেখি। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, দ্য ট্রি হ্যাজ বিন। আমি যে প্রশ্নগুলো পড়াচ্ছি এগুলো সবাই একটু দাগ দিতে হবে, ঠিক আছে? যেগুলো আমি পড়াচ্ছি এগুলো দাগ দিতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। এখানে বলতেছে দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? The tree has been uprooted. The tree has been uprooted. The tree has been uprooted. অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? এ হলো ভি3, এ হলো হ্যাজ, আর মাঝখানে পারফেক্টের অক্সিলারি। পারফেক্টের প্যাসিভ করতে কি লাগে? বিন লাগে। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? আমি বলছি প্যাসিভে আছে। তাহলে অ্যাক্টিভ করব, কি করব? অ্যাক্টিভ করব। এখানে কি কোনো অবজেক্ট দেয়া আছে? না। ভার্বের পরে কি কোনো অবজেক্ট দেয়া আছে? না। যদি অবজেক্ট না দেয়া থাকে তাহলে অবজেক্ট হিসেবে কাকে নিব, মানে সাবজেক্ট হিসেবে কাকে ধরবো? আমার বুঝতে হবে যে ট্রি হ্যাজ বিন আপরুটেড, গাছ উৎপাটিত হলো, সমূলে উৎপাটিত হলো। কে গাছকে সমূলে উৎপাটিত করতে পারে তাকে আমি সাবজেক্ট হিসেবে নিব। তাহলে ঝড়ের কারণে গাছ উৎপাটিত হয়, তাই নয় কি? আর এখানে আমার নিতে হচ্ছে এ স্টর্ম। কাকে নিতে হচ্ছে? এ স্টর্ম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রুল ওয়ানে যেগুলো আছে এগুলো সবই পড়ানো হয়েছে আপনাদেরকে, এগুলো আপনারা পড়ে নেবেন। 11 নম্বরে দাগ সবাই, 11তে দাগ দিই সবাই। এরপর অপর পেজে গেলে পাবো 14। এগুলো পড়ে নিন আপনারা। এরপর রুল 2, অ্যাম ইজ আর ওয়াজ আর থাকলে কি হয় এটা আপনাদের পড়ায় দিচ্ছি আমি। লিখলাম হি ইজ রাইটিং এ লেটার, ওটা হয়ে রুলস। এখন এর পরের সেন্টেন্সটা যেটা আছে সেটা হচ্ছে নাম্বার পেজে, প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট। প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, কোন একটা সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েস কোন অবজেক্ট নিয়ে করব? যেমন কি না, হি, বলা হচ্ছে হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। ঠিক আছে, এটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে? অ্যাক্টিভে আছে, কারণ এখানে ভি3 নাই, কোনো অক্সিলারি নাই, ভি3ও নাই, কোনো কি নাই, অক্সিলারি ভার্বও নাই। তাহলে অনেকে চিনবেই না, আগে চিনতে হবে, টেন্সটা তো আগে শনাক্ত করব, তারপরে রূপান্তর করব। বলতেছে হি টিচেস, ভার্বের সাথে এস বা ইএস আছে,
এটা ভি3 নয়, তার মানে এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভে নাই। আমি বলতেছি অ্যাক্টিভ ভয়েসকে যখন আমি প্যাসিভে যাব তখন অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। এখন বলা হচ্ছে হি টিচেস আস ইংলিশ, এখানে অবজেক্ট কে? আস হতে পারে। আস। আচ্ছা, বলা হচ্ছে অবজেক্ট যদি খুঁজতে চাই তাহলে আমার প্রশ্ন করতে হয় কি বা কাকে দ্বারা, কি বা কাকে। তাহলে সে কি পড়ায়, ইংলিশ পড়ায় কাকে পড়ায়? আমাদের। আমাদেরকে। এই আস আর এই হি দুইজন কি এক ব্যক্তি না আলাদা ব্যক্তি? আলাদা। আলাদা হলে তার নাম কি বললাম? অবজেক্ট। আলাদা হলে তার নাম কি? অবজেক্ট। অবজেক্ট। এবার তুলনা করেন, এই হি আর এই ইংলিশ এক না আলাদা? আলাদা ভাই। কিভাবে এক? হি হলো একটা ব্যক্তি, ইংলিশ কি কোনো ব্যক্তি? ইংলিশ না, না ভাই আলাদা। আলাদা। এবারে তুলনা করেন, আস আর ইংলিশ এক না আলাদা? আমাদের পড়ায়। এই আস আর এই ইংলিশ এক না আলাদা? আলাদা ভাইয়া। আলাদা। তাহলে প্রত্যেকেই কি আলাদা, তার মানে এখানে কোনো জি। কমপ্লিমেন্ট নাই। কি নাই? কমপ্লিমেন্ট নাই। এখানে ইংলিশও একটা অবজেক্ট। সবাই কি ক্লিয়ার? বলতেছে হি টিচেস আস ইংলিশ, হি আর আস যেমন আলাদা, হি আর ইংলিশও আলাদা। আবার আস আর ইংলিশ এরা দুইজনও আলাদা। আলাদা হলে তাকে আমি কমপ্লিমেন্ট বলতে পারবো না, তাকে আমার বলতে হবে অবজেক্ট। তাকে কি বলতে হবে? অবজেক্ট। যদি এরকম একটা অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্ট থাকে, একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স? অ্যাসারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে যদি দুইটা অবজেক্ট থাকে, তাহলে আপনার ইচ্ছা, যাকে ইচ্ছা আপনি তাকে নিয়েই করতে পারবেন। আপনি যদি আজকে নিয়ে করেন তাহলে বলবেন উই আর TAUGHT taught English. We are taught English by বাই him. হিম We are taught English by him. Okay? আপনি ইংলিশ বা নিয়ে করেন তাহলে বলবেন ইংলিশ, ইংলিশ ইজ আরো দেওয়া যেমন is, তারপর কি হচ্ছে taught to us. English is taught to us by. বাই হিম। ভাইয়া তাহলে দুইয়ের অধিক থাকলে, মানে তিনটা থাকলে ইংলিশ সাথে বাংলা দেয় আবার। he taught us English and বাংলা। বলতেছি অবজেক্ট যদি তিনটাও থাকে তাহলে। হ্যাঁ, আপনার তো ক্লিয়ার করতে হবে যদি আপনি তিন জাতের অবজেক্ট না এক জাতের অবজেক্ট। যখন আপনি বললেন যে হি টট আস ইংলিশ অ্যান্ড বাংলা, ইংলিশ অ্যান্ড বাংলা, তাহলে আস হলো ইনডিরেক্ট অবজেক্ট, ইংলিশ অ্যান্ড বাংলা দুটো একসাথে নিয়ে তারা হলো ডিরেক্ট অবজেক্ট। তখন আপনি চাইলে বলতে পারেন উই আর টট ইংলিশ অ্যান্ড বাংলা বাই হিম, অথবা আপনি বলবেন ইংলিশ অ্যান্ড বাংলা আর টট, ইংলিশ অ্যান্ড বাংলা আর টট টু আস বাই হিম। বুঝাতে পারলাম? জি ভাই, জি ভাইয়া। ভাইয়া টুটা আমি এক্সপ্লেনেশন ভাইয়া টট টু আস। হ্যাঁ, এই টুটাই সে যে ইংলিশ পড়াচ্ছি, সাপোজ আপনি যদি আমার সামনে থাকতেন, যদি অনলাইনে ক্লাস না হয় অফলাইনে হতো, তাহলে আমি যে কথাগুলো বলছি এটা কাদের দিকে যাইতো? আপনার দিক না? জি আমার তরফ থেকে আপনাদের দিকে। তাহলে টু টু আস, ইংলিশ ইজ টট টু আস বাই হিম। আমি কি বোঝাতে পারলাম? জি তাহলে ভাইয়া। কোন একটা দুইটা সেন্টেন্সের ভিতরে কিন্তু তফাৎ আছে। একটাতে আমরা বললাম উই কল হিম এ ফুল, উই কল হিম এ ফুল, ওখানে হিম আর ফুল কিন্তু একই ছিল, অর্থাৎ কমপ্লিমেন্ট ছিল। কমপ্লিমেন্ট থাকলে আমি কমপ্লিমেন্টকে কিন্তু নেইনি, কিন্তু যখন আমি দুইটাই অবজেক্ট পাচ্ছি তখন দুইটার যাকে ইচ্ছা তাকে নিছি। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ডাবল অবজেক্ট যুক্ত যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো আপনারা পড়ে নিয়েন। আচ্ছা, আমি চলে গেলাম 20 নম্বরে দেখবেন, 20 নম্বরে পড়ে নেবেন। আচ্ছা, 21 22 এরা হলো ডাবল অবজেক্ট। আচ্ছা, এরপর 1 নম্বর রুলসে যাই। এক নিচে আছে 3 নম্বর পেজের নিচে, 3 নম্বর পেজের নিচে এই যে আপনারা বারবার বলছেন বাই দিব সব সময়, না সব সময় বাই হয় না, কখনো উইথ হয়, কখনো অ্যাট হয়, উইথ অথবা অ্যাট হয়, কখনো উইথ কখনো অ্যাট হয়। এটা দেখি, বলা হচ্ছে হি প্লিজড মি, হি প্লিজড মি, সে আমাকে সন্তুষ্ট করলো। এখানে যে মি আছে, এই মিটা কি? অবজেক্ট। এই অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট। প্লিজড, প্লিজড কয় নম্বরে আছে? 2। তাহলে অবজেক্ট যখন সাবজেক্ট হয় তখন ওই প্রোনাউনের সাবজেক্টিভ কেস হয়। সাবজেক্টের জায়গায় কোন কেস হয়? সাবজেক্টিভ কেস হয়। তাহলে আই, এখানে পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ওয়াজ অথবা ওয়ার, এর জন্য হলো ওয়াজ। প্লিজ থেকে কি হবে? প্লিজড, আই ওয়াজ প্লিজড ড্যাশ হিম, ড্যাশ হিম। এখন আপনি যদি বাই হিম দেন তাহলে ভুল হবে। কেন ভুল হবে? আপনার এখানে রুল ওয়ানে বলা আছে অ্যানয়, চার্ম, প্লিজ, স্যাটিসফাই, ডিসস্যাটিসফাই, ভেক্স, ইরিটেট, এ সকল ভার্ব যখন থাকবে, শক, স্টান, এ সকল ভার্বের পরে যদি ব্যক্তি থাকে, কি থাকে? ব্যক্তি। আপনি যদি ব্যক্তির উপর সন্তুষ্ট হন তাহলে আপনি দিবেন উইথ,
আবারও বলছি, যদি ব্যক্তির উপরে বিরক্ত হন তাহলে সন্তুষ্ট হন তাহলে কি দিবেন? উইথ। ব্যক্তি যদি আপনাকে সারপ্রাইজ করে, সারপ্রাইজ দেয়, তখন আপনি কি দিবেন? উইথ। অর্থাৎ এরকম প্রিপজিশনের পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি কি আছে, ব্যক্তি যদি থাকে তাহলে আপনার লাগবে কি? উইথ। কিন্তু ব্যক্তি ছাড়া অন্য কিছু যদি থাকে তখন আপনার হবে অ্যাট। আবারও বলছি, ব্যক্তি থাকলে কি হবে? উইথ। আর ব্যক্তি ছাড়া অন্য কেউ থাকলে কি হবে? অ্যাট। যেমন বলা হচ্ছে হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি। হিজ বিহেভিয়ার অ্যানয়েস মি, তার আচার আচরণ, তার স্বভাব আমাকে খুবই বিরক্ত করে। তাহলে মি কি অবজেক্ট, মিকে আমার কি বানাতে হবে? সাবজেক্ট আই। বলতেছে অ্যানয়েস ভার্বের একে আছে, এক নম্বর ফর্মের অক্সিলারি হলো এম ইজ আর। প্রেজেন্ট ইনডেফিনিট, এক মানে কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিটের অক্সিলারি এম ইজ আর। আই এর সাথে কি হবে? এম। অ্যাম। তাহলে বলতেছে আই অ্যাম অ্যানয়েড ড্যাশ হিজ বিহেভিয়ার। এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই, হিজ আছে, হিজ তো ব্যক্তি, হিজ কি? ব্যক্তি। আমি তো তার উপর বিরক্ত না, তার সে আমাকে বিরক্ত করেনি, বরং বিরক্ত করলো কি? বিহেভিয়ার। কে বিরক্ত করলো? বিহেভিয়ার, স্বভাব, আচরণ। আচরণ। আমি কি বোঝাতে পারলাম? তাহলে হিজ বিহেভিয়ার পুরোটা মিলেই সাবজেক্ট। আসলে মেইন সাবজেক্ট হলো বিহেভিয়ার বা আচরণ বা স্বভাব, আর এই হিজটা হলো তাকে মডিফাই করছে। কার বিহেভিয়ার? এই হিজের বিহেভিয়ার। তাহলে এখানে ব্যক্তি ছাড়া অন্য কিছু হলে তার জন্য আমি কি ইউজ করব? অ্যাট। বলতেছে আই অ্যাম অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার। কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, পরের পেজে যাই। পরের পেজে রুল 2। আচ্ছা, রুল 2 কি বলতেছে? রুল 2 বলতেছে, যদি ইমবডি, ইনক্লুড, সাবসাম, কন্টেইন এই সকল ভার্বগুলা যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে থাকে, সেই সেন্টেন্সে আমরা প্রিপজিশনের ক্ষেত্রে বাই দিব না উইথ দিব না কি দিব সেটা একটু দেখি। এক্সাম্পল লিখছি না, এখানে দেয়া আছে। বলতেছে হি এম্বডাইজ গুড কোয়ালিটিজ। সে ভালো গুণ ধারণ করে, ভালো গুণ বহন করে। ঠিক আছে? এখন এই সেন্টেন্সটা যখন আমি প্যাসিভে যাচ্ছি তখন বলা হচ্ছে গুড কোয়ালিটিজ আর এম্বডাইড ড্যাশ হিম। আপনি যদি বলেন বাই হিম তাহলে ভুল হবে, আপনার বলতে হবে ইন হিম। মানে ভালো গুণাগুণ তার ভিতরে নিহিত। ভালো গুণাগুণ তার কোথায় নিহিত? ভিতরে। আমি কি বলতে পারলাম? জি ভাই। প্রিপজিশনের ব্যবহারটা ডিপেন্ড করে অর্থের উপরে, বাই হিম না। আমার বলতে হবে গুড কোয়ালিটিজ আর এমবোডাইড ইন হিম, তার মধ্যে, তার ভিতরে ভালো গুণাগুণ আছে বা ভালো গুণাগুণ নিহিত আছে। আচ্ছা, এরপর রুল 3 তে যাই। রুল 3 বলতেছে কি? কাভার, ক্রাম, ডেকোরেট, অর্নামেন্ট, ক্রাউড, ফিল। আচ্ছা, এরপরে আছে সিজ। আপনারা একটু কষ্ট করে কাভার, সিজ আর ফিলে দাগ দেন। কাভার, সিজ, ফিল। এ সকল ভার্ব যদি থাকে এদের পরে বলতেছে বাই না বসে উইথ বসে। বাই না বসে কি বসে? উইথ বসে। যেমন স্মোক ফিলস দ্য রুম, দিয়ে রাখছে কি? দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। ওকে? আচ্ছা, এরপরে আমরা নিচে যাই। রুল 4। এটা কতজন যে হাজারবার ভুল করে আসছি আমরা নিজেরাও, আপনারাও ভুল করছেন। যে আই নো হিম, সেখান থেকে কি হবে? হি ইজ নোন বাই মি হয় না, কি হয়? নোন টু। ঠিক আছে? KNOW, নো। নোর থেকে V3 করলে হবে নোন বাই হিম হবে না, নোনের সাথে কি বসে? টু। নোর সাথে কি বসবে? টু। আর ওটির সাথে বসে অ্যাবাউট। আচ্ছা, বাকি যেগুলো আছে এগুলো পড়ে নেবেন। এরপর আমরা যাই রুল 5। রুল 5 বলতেছে মডালের প্যাসিভ করব আমি কিভাবে? মডালের প্যাসিভ করব কিভাবে? বলা হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে। এরা হলো মডাল। ঠিক আছে? মডালের স্ট্রাকচার আছে, এটা আমি 6 নাম্বার লেসনে আপনাদের পড়িয়েছিলাম। মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডালের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। মডালের পরে বসে ভার্বের বেস ফর্ম। এই মডালের পরে ভার্বের বেস ফর্ম এটা বসে অ্যাক্টিভ ভয়েসে। একে যখন আপনি প্যাসিভে যাবেন তখন আপনার মডাল, তারপরে ইউজ করতে হবে বি, তারপরে ইউজ করতে হবে V3। একটা স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার বলতেছে মডালের পরে বসে হ্যাভ, তারপরে বসে V3। মডাল, তারপরে হ্যাভ, তারপরে কি বসতেছে? V3। এটা হলো অ্যাক্টিভের স্ট্রাকচার। এটাও কি স্ট্রাকচার? এরা বসে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েসে। এটা কি? ওই অ্যাক্টিভ থেকে যখন আপনি প্যাসিভ করবেন তখন এটা হবে। আবার বলতেছে নিচে যেটি লিখলাম এটি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আগে মডাল, তারপরে হ্যাভ, তারপরে V3। এই অ্যাক্টিভটাকে যখন আপনি প্যাসিভে যাবেন তখন কি হবে? কে পারবে? হ্যাঁ, বিন ভাই হবে, বিন। সাবাস। এখানে কি হবে? বিন।
পারফেক্টের অক্সিলারি হলো বিন। পারফেক্ট ফিউচার টেন্সে যখন আপনি যাবেন, প্রথমে ফিউচার ইনডেফিনিটের জন্য আপনার ইউজ করতে হবে বি। কন্টিনিউয়াস উইল বি শ্যাল বি দেওয়া থাকবে, তার সাথে কন্টিনিউয়াসের জন্য ইউজ করতে হবে বিং, বিইআইএনজি বিং। যখন পারফেক্টে যাবেন মডাল, তারপরে হ্যাভ, তারপরে বিন প্লাস ভি3। আর যখন পারফেক্ট কন্টিনিউয়াসে যাবেন তখন মডাল হ্যাভ বিন এটা দেয়াই থাকবে। নতুন করে কন্টিনিউয়াস মানেই কি লাগে? আইএনজি। বিং। বিং, বিইআইএনজি, তারপরে ভি3। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে রুল 5 এর এক্সাম্পলটা দেখি। এখানে এক্সাম্পলে বলতেছে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। তাহলে ক্যান হলো মডাল, ক্যানটা কি মডাল। এরপরে বলতেছে ডু, তাহলে আই সাবজেক্ট, ক্যান ডু ইট। এটাকে যখন আপনি প্যাসিভে যাবেন অবজেক্ট কি হয়ে যাবে আপনার সাবজেক্ট। তাহলে বলতেছে ইট, ইট, এরপরে ক্যান মডাল দিতেই হবে। তারপরে মডালের পরে কি বললাম বি, ইট ক্যান বি, ডু থেকে কি হবে ডান। ডান ডান। বাই, হুম। ইট ক্যান বি ডান বাই। কি সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলতেছে যখন মডালের পরে হ্যাভ থাকে তারপরে ভি3 থাকে। মডালের পরে কি থাকতে পারে? হ্যাভ থাকতে পারে, তারপরে ভি3 থাকতে পারে। সেটাকে প্যাসিভ করব কিভাবে? রুল 7, 4 নাম্বার পেজের রুল 7 দেখেন। ইউ শুড হ্যাভ ডান ইট, ইউ শুড হ্যাভ ডান ইট বলা হচ্ছে। তারপরে কি আছে? শুড, তারপরে আছে হ্যাভ, তারপরে আছে ডান, তারপরে বলতেছে ইট। তাহলে এই যে সাবজেক্ট, তারপরে এই যে মডাল, তারপরে হ্যাভ, তারপরে ভি3, ঠিক আছে? আর এটাকে যখন আপনি প্যাসিভে যাবেন, প্যাসিভে গেলেন এই অবজেক্টটাকে আপনার কি বানাতে হবে? সাবজেক্ট। তাহলে ইট, শুড থেকে শুড, আমি আগেও বললাম কোনো একটা অক্সিলারি ভার্বকে বাদ দেয়া যায় না। যে কোনো অক্সিলারি দেয়া থাকে তাকে আপনি বাদ দেওয়ার সাধ্য নাই আপনার। তাহলে শুডের জায়গায় শুড, হ্যাভের জায়গায় হ্যাভ দিতেই হবে। এখন ডান, ভি3 তো লাগবে, কিন্তু তার আগে আমার কি দরকার? একটা এক্সট্রা অক্সিলারি দরকার। যেহেতু এটা পারফেক্ট টেন্স, পারফেক্টের জন্য আমার অক্সিলারি লাগবে বিন। ইট শুড হ্যাভ বিন ডান বাই। আর শুড হ্যাভ কখন হয় এগুলো আপনাকে 6 নাম্বার লেকচারে পড়ানো হয়েছে। 6 নাম্বার লেকচারের ভিডিওটা একটু দেখলে বুঝবেন যে কোনো কাজ অতীতে করা উচিত ছিল বুঝাইলে শুড, তারপরে হ্যাভ, তারপরে ভি3। আচ্ছা, এই রুলসটা কি ক্লিয়ার সবার কাছে? যদি আপনি একটা মডাল পান, মডালে পরে বসবে ভার্বের বেস ফর্ম অ্যাক্টিভ। কিন্তু যখন আপনি 2 নম্বরে মানে প্যাসিভে যাবেন তখন সাবজেক্ট, তারপরে মডাল, তারপরে বি, তারপরে ভি3। মডাল, তারপরে বি, তারপরে কি ভি3। আবার বলতেছে যখন আপনি ফিউচার পারফেক্ট করতে চান তখন আগে মডাল, তারপরে হ্যাভ, তারপরে ভি3। এটা অ্যাক্টিভের স্ট্রাকচার, মডাল হ্যাভ ভি3 অ্যাক্টিভের স্ট্রাকচার। আপনি যখন প্যাসিভে যেতে চান তখন মডাল, তারপরে হ্যাভ হ্যাভের জায়গায় থাকবে, মডাল মডালের জায়গায় থাকবে, কিন্তু ওই ভি3 আগে নতুন করে কি দরকার আমার? বিই বা বিইএন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা সেন্টেন্স আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইজ গোইং টু, অ্যাম গোইং টু, আর গোইং টু দেয়া থাকে। কোন একটা সেন্টেন্সে থাকে ইজ গোইং টু, অ্যাম গোইং টু, আর গোইং টু। বলা হচ্ছে আই অ্যাম গোইং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, আই এম গোইং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, আই এম গোইং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আই এম গোইং টু ওপেন, আমি খুলতে যাচ্ছি কি, কি খুলতে যাচ্ছি? এ ব্যাংক অ্যাকাউন্ট। এই পুরোটা হলো অবজেক্ট। আমি কি খুলতে যাচ্ছি? এ ব্যাংক অ্যাকাউন্ট। অবজেক্টটাকে আপনার কি বানাতে হবে? সাবজেক্ট। আপনার বলতে হবে এ ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে যে ঝামেলাটা বাঁধে সেটা হচ্ছে এখানে কি হবে? এই বাকি অংশটুকুর জন্য আমি কি করব? আমি বলে দিই অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, এই পুরোটা মিলে মডালের মতো কাজ করে পুরোটাই। অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এই পুরোটার কোনো পরিবর্তন হবে না। এখন আমি যদি বলে দিই পরিবর্তন হবে না, বোকা যারা তারা একটু বুঝে না, বুঝতে ভুল করে, কি বলবে? তারা বলবে এ ব্যাংক অ্যাম গোয়িং টু। এ ব্যাংক অ্যাম গোয়িং টু করা যাবে? না। না। কেন করা যাবে না? ব্যাংকে এম তো আয়ের আই পরে ছাড়া বসে না। অ্যাম তো আই ছাড়া বসে না। তাহলে এখানে আই ছিল, আমি এখানে অ্যাম দিতে পারছি, কিন্তু এখানে এ ব্যাংক অ্যাকাউন্ট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আর অ্যাম দেওয়া যাবে না। এখানে আমার কি দিতে হবে? ইজ ইজ। দিতে হবে। ইজ। ইজ। ওখানে অ্যাম গোয়িং টু থাকলো, কিন্তু এখানে সাবজেক্টের নাম্বার ও পারসন অনুসারে কি হয়ে গেল? ইজ গোয়িং টু। এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু। এরপরে আমি জানি কি লাগবে? ভি3 লাগবে, তাই নয় কি? কি লাগবে? ভি3। তাহলে ওপেন থেকে আমার কি করতে হচ্ছে? পেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত ভি3 দিতে পারবো না আমি যতক্ষণ না নতুন করে কি দিব? একটা অক্সিলিয়ারি ভার্ব। Auxiliary. তাহলে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, মডাল, মডালের পরে আমার কি দরকার? বি। ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড বাই। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। am going to, is going to, are going to, am going to, is going to, are going to যদি থাকে এই going to পর্যন্ত এই পুরাটাকে মডাল ধরে নিচ্ছি, পুরাটা যা ছিল তাই।
তবে শর্ত থাকে যে আই এর সাথে এম বসে, কিন্তু আই ছাড়া অন্য কারোর সাথে কি দেওয়া যাবে না, এম দেওয়া যাবে না। তাহলে এ ব্যাংক অ্যাকাউন্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমি কি দিচ্ছি ইজ, তারপরে গোয়িং টু যা আছে তাই, ওপেন থেকে ওপেন্ড ভি3, কিন্তু তার আগে একটা কি লাগবে, মডেলের পরে বিই বি। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা, ভাই। এরপর রুল 6 ও একই জিনিস, ওখানে ছিল এম গোয়িং টু, আর এখানে আছে এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু। ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর আমি চলে গেলাম পরের পেজে, 5 নম্বর পেজে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কি জিনিস, 12 নম্বর লেকচার শিট আমরা পড়িনি। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ভার্ব দ্বারা শুরু হবে আদেশ, ভাইয়া। নির্দেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ বুঝালে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলছি। এরপর আমরা বলছি কি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হবে? ভার্ব ভার্ব দ্বারা। দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ভার্ব দ্বারা। ওকে। আচ্ছা, এরপরে যদি অনুরোধ বুঝায় সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কি হতে পারে? প্লিজ বা প্লিজ বা কাইন্ডলি দ্বারা কাইন্ডলি। শুরু হতে পারে। সেই প্লিজ বা কাইন্ডলি কোন পার্ট অফ স্পিচ? ভার্ব ভাইয়া। অ্যাডভার্ব। সেই প্লিজ কাইন্ডলিকে আমরা কি বলতেছি? অ্যাডভার্ব। ওকে। আচ্ছা, এখন আমরা দেখি যে মূল ভার্ব দ্বারা যদি কোনো একটা অ্যাক্টিভ ভয়েস শুরু হয় তাকে প্যাসিভ করব কিভাবে। যেমন এখানে এক্সাম্পল আপনাদের দেয়া আছে ডু ইট, ডু ইট অ্যাক্টিভ ভয়েস। এখন এই ডু ইট এটা কোন টেন্সে আছে কে পারবে? 8 নাম্বার লেকচার ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাক আর প্যাসিভ ভয়েসে থাক, কোন টেন্স? প্রেজেন্ট ইনফিনিট। শাবাশ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাক আর প্যাসিভ ভয়েসে থাক, তার নাম কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, যে রিপ্লাই দিচ্ছেন, একটা ছেলে একটা মেয়ে বেশিরভাগ রিপ্লাই দিচ্ছে, তাদের নাম কি? হ্যাঁ, রিমেল ভাই আমার নাম। রিমেল। আর এই যে মেয়েটা কথা বলতেছে ওর নাম কি? মানে অনলাইনে হইলে দেখা যায় না তো। ভাইয়া হুমায়রা। হুমায়রা। আচ্ছা, ভাইয়া হুমায়রা আপনার নাম, না আপনার নাম শুধু হুমায়রা? ভাগ্যিস মোসাম্মদ ভাইয়া হুমায়রা বলেননি। আল্লাহ, কি হুমায়রা মাইন্ড করলেন নাকি? না ভাইয়া। করলে করেন, আমার কি। আচ্ছা, এরপরে দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা? ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা। ডু ইট ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকলেও মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্যাসিভে থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন টেন্সের জন্য। একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আপনাকে বলবো এটা কোন টেন্স। আমরা জেনে রাখবো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকলেও প্রেজেন্ট ইনডিফিনিট, প্যাসিভে থাকলেও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে। আচ্ছা, এরপরে আমরা যাই, বলা হচ্ছে এ জাতীয় ইম্পারেটিভ সেন্টেন্সকে ভার্ব দ্বারা যারা শুরু হয় তাদেরকে আমরা কি দ্বারা করব? লেট দ্বারা তো অবশ্যই করব। লেট, তারপর এখানে কি হবে? ইট। লেট ইট, তারপর বলা হচ্ছে বি, তারপর হলো ডান। আচ্ছা, আমি যখন আপনাদের প্রোনাউনের শীট পড়াই তখন এরকম বেশ কিছু স্ট্রাকচার আমি লিখে দিয়েছিলাম, যে লেট, তারপর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, তারপর ভার্ব বেস ফর্ম। এটা অবশ্য পরের রুলসটা আমি পড়াচ্ছি। তাহলে আগে দেখি যদি কোনো একটা সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, যেমন ডু ইট, সেটার আমি ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, তাহলে এগুলো সেন্টেন্সে আমি যখন প্যাসিভ ভয়েস করব তখন আমি লেট দ্বারা করব। আমি লেট, তারপর ওই অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভি3। ঠিক আছে, লেট অবজেক্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট, তারপরে বি, তারপরে কি? ভি3। হেল্প দ্য পোর, তাহলে লেট দ্য পোর বি হেল্পড। এরপরে আমি বললাম ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড। ঠিক আছে, তাহলে ফলো মি, লেট মি বি ফলোড, লেট মি বি ফলোড। আচ্ছা, একটু দেখা দেই, বলা হচ্ছে ফলো মি, ফলো মি। তাহলে আপনার মনে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়েছে, এ হলো অবজেক্ট। আপনার মনে চাইবে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে দিত, তাহলে আপনি বলছেন লেট আই, অবজেক্ট কি করে দিচ্ছে? সাবজেক্ট। লেট আই করা যাবে? না ভাই। না, করা যাবে না। কেন করা যাবে না? লেটের পরে অবজেক্ট ফর্ম বসে। হ্যাঁ, 3 নম্বর লেকচার শিটে পড়া লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আপনার বলতে হবে লেট মি বি ফলো, থেকে কি হবে? ফলোড। সবাই কি ক্লিয়ার? লেটের পরে প্রোনাউনে কোন ফর্ম বসে? Objective অবজেক্টিভ form। ফর্ম। লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আই দিলে সাবজেক্টিভ কেস হয়ে যাবে, তাই আই দেওয়া যাবে না, বলতে হবে লেট মি বি ফলোড। আচ্ছা, পরের পেজে চলে যাই আমরা, আপনারা এগুলো পড়ে নেবেন। একবার চলে যাচ্ছি রুল 2। আচ্ছা, এক্ষেত্রে যে কথাটা বলতেছে লেট দ্বারা শুরু অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম। এখন এতক্ষণ সেন্টেন্সটা ছিল ভার্ব দ্বারা শুরু, ডু ইট, ওপেন টোপেন, এই সব ভার্ব দ্বারা, কিন্তু এবারে শুরু হয়েছে লেট দ্বারা। কি দ্বারা? লেট দ্বারা। তাহলে বলতে লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট।
তাহলে লেট দ্বারা শুরু হলো, আমি বললাম লেটের পরে প্রোনাউন কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম। লেট, তারপরে হিম, তারপরে ডু, তারপরে কি ইট। লেটের পরে প্রোনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। লেটের পরে প্রোনাউনের লেট হিম ডু ইট, লেট হিম ডু ইট। আচ্ছা, লেটের পরে প্রোনাউন অবজেক্টিভ ফর্ম, এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লেট হিম ডু ইট, এই সেন্টেন্সটা প্যাসিভে যখন লেট, তারপরে এই যে ভার্বের পরে যে আছে সে হলো অবজেক্ট। লেট আপনার বলতে হবে ইট, তারপরে বি, লেট ইট বি, ডু থেকে কি হচ্ছে? ডান। লেট ইট বি ডান বাই, হিম। লেট ইট বি ডান বাই হিম। অনেকে আবার এই হিম দ্বারাই করতে চায়। হিম করা যাবে? হিম কি না অবজেক্ট? ভাইয়া, অবজেক্ট কে? ভার্বের পরে বসে। অবজেক্ট কোথায় বসে? ভার্বের ভার্বের পরে পরে। বসে। মানে কেন বলতেছি যে এইগুলো নিয়ে ভুল হয় সেগুলো তো ধরে দেয় আমাদের কাজ, তাই নয় কি? তাহলে বলতেছে লেট হিম ডু ইট, এই সেন্টেন্সটা দিছে, অনেকে কি করতেছে? লেট হি বি ডান দিছে। লেট হি বি ডান, লেট হি বি ডান করা যাবে না, কারণ হিমটা অবজেক্ট না, অবজেক্ট কে? ইট। অবজেক্ট কে? ইট। অবজেক্ট কোথায় বসে? ভার্বের পরে। ভার্বের কোথায় বসে? পরে। লেট হিম ডু, তাকে করতে দাও, কি করতে দাও? ইট। তাহলে ইটটা হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। লেট ইট বি ডান বাই হিম। ওকে। এরপরে অপর পেজে যাই, অপর ডান পাশের কলামে গেলে পাবো রুল 3। রুল 3 কি বলতেছে? প্লিজ বা কাইন্ডলি থাকলে, আমি কিছুক্ষণ আগে বললাম ইম্পারেটিভ সেন্টেন্স অনুরোধ বুঝাইলে প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে। ওই প্লিজ এবং কাইন্ডলি হলো অ্যাডভার্ব। যদি অনুরোধ বুঝাই সেক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু করি। অনুরোধ বুঝাইলে আমরা কি করি? ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজের বদলে ইউ আর রিকোয়েস্টেড টু, কাইন্ডলির বদলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে বলতেছে ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি অংশ যা ছিল তাই, ওপেন দ্য ডোর। প্লিজ ওপেন দ্য বুক, প্লিজ ক্লোজ দ্য বুক, তাহলে বলতেছে প্লিজের জন্য আমরা ইউজ করব ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা ছিল তাই, ওপেন দ্য বুক, ক্লোজ দ্য বুক। ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। আচ্ছা, এক্ষেত্রে অনেকে প্রশ্ন বলে, ভাই তাহলে ভি3 কই? ভি3 নাই কেন? রিকোয়েস্টেড টুই আছে তো ভাই। আচ্ছা, তাহলে বলতেছে প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক আমি বললাম। তাহলে আমার এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্সে যখন প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হবে তখন প্লিজ বা কাইন্ডলি বদলে কি করতেছি? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এই পর্যন্ত দিয়ে আমি বললাম যা আছে তাই। আমি বলতেছি ওপেন দ্য বুক। তাহলে অনেকে বলতেছে ভাই ভি3 ছাড়া নাকি প্যাসিভ হয় না? আপনি বললেন ভি3 ছাড়া নাকি প্যাসিভ হয় না, ওপেনকে তো ওপেনই রাখলেন। ওপেনকে ওপেন রাখছি তো কি হয়েছে? কিন্তু রিকোয়েস্টেডটা কি কি হয়ে গেছে? V3। এই যে অক্সিলারি, তারপরে কি হয়েছে? ভি3। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে বলতেছে জি ভাইয়া। ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পরে দুইটা যদি অবজেক্ট থাকে, একটা আছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা আছে বস্তুবাচক অবজেক্ট, তাহলে আমি কোন অবজেক্টটা নিব? একটা আছে ব্যক্তিবাচক আর একটা আছে বস্তুবাচক। তাহলে বলতেছে বাই মি এ ফ্লাওয়ার, এরকম সেন্টেন্স বলতেছে বাই মি এ ফ্লাওয়ার, বাই মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল কিনে দাও, বাই মি এ ফ্লাওয়ার। একটা আছে মি, বাই মানে কিনে দাও, কাকে? মি মানে আমাকে, কি? তাহলে একটা হলো কাকে দ্বারা প্রশ্ন করলে পাই, আরেকটা হলো কি দ্বারা প্রশ্ন করলে পাই। কি কাকে দ্বারা প্রশ্ন করলে তারা কি হয়? অবজেক্ট হয়। মি হলো ব্যক্তি, যদি ব্যক্তি হয় তাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। আর ফ্লাওয়ার হলো বস্তু, বস্তু মানে ডিরেক্ট অবজেক্ট। ব্যক্তি হলো ইনডিরেক্ট অবজেক্ট, বস্তু হলো ডিরেক্ট অবজেক্ট। এরকম ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পরে যদি ব্যক্তি বস্তু দুটাই থাকে, আবারও বলছি অ্যাসারেটিভ সেন্টেন্সে যদি ব্যক্তি বস্তু দুটা থাকে, দুটার যাকে ইচ্ছা তাকে নিয়ে করেন, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কোন সেন্টেন্স? ইম্পারেটিভ, আদেশ উপদেশ নিষেধ অনুরোধ যারা বোঝায় তারা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের পরে যদি দুইটা অবজেক্ট থাকে, তাহলে আপনি ব্যক্তিবাচককে নিয়ে করবেন না, আপনি করবেন বস্তুবাচক নিয়ে। কাকে নিয়ে? বস্তুবাচক। বস্তুবাচক। আর যারা ইংলিশ বুঝবে তারা তো বুঝলোই যে ইনডিরেক্ট হলো ব্যক্তিবাচক আর ডিরেক্ট হলো বস্তুবাচক। এরকম ডাবল অবজেক্ট থাকলে এই ব্যক্তিবাচক নিয়ে করা যাবে না, কাকে নিয়ে করতে হবে? বস্তুবাচককে। আপনার বলতে হবে লেট এ ফ্লাওয়ার, লেট এ, তারপরে কি হলো? ফ্লাওয়ার, এরপরে বি, বাইতে কি হচ্ছে? বট। এখন পোলাপান যে ভুলটা করে সে তারা বলতেছে লেট এ ফ্লাওয়ার বি বট বাই মি, লেট এ ফ্লাওয়ার বি বট বাই মি। বাই মি মানে ফুল কিনা হবে আমার দ্বারা। বাই মি মানে কি? ফুল কেনা হবে আমার দ্বারা। আমি কি ফুল কিনতে চাইলাম? না, আমি বললাম বাই মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল কিনে দাও। আমি যাকে বললাম সে কিনবে, তাই না? জি। আমি যাকে বললাম সে ফুলটা কিনবে। তাহলে বাই হিম, বাই ইউ, যাকে বললাম সে, কিন্তু ওই ফুলটা কার দিকে আসবে?
আমার দিকে। দিকে আমার দিকে। ফুলটা কার কার কাছে আসবে? আমার কাছে আসবে, ঠিক আছে? অথবা ফুলটা কার জন্য কিনতেছে? আমার জন্য কিনতেছে। এক্ষেত্রে পোলাপান যে ভুলটা করে, কোনো চিন্তা ভাবনা ছাড়াই বাই মি বাই মি বাই মি, বাই মি দেওয়া যাবে না। আপনার বলতে হবে তুমি লেট এ ফ্লাওয়ার বি বট ফর মি। ফর কি মি। বলতে হবে? ফর লেট এ মি। ফ্লাওয়ার বি বট, এক ফুল কিনো, কার জন্য কিনো? আমার জন্য। কি বোঝাতে পারলাম? জি এখন ভাইয়া। আমি যদি এখানে বাই না দিয়ে, আমি যখন বলতেছি বাই মি এ ফ্লাওয়ার, আপনি বলতেছেন লেট এ ফ্লাওয়ার বি বট ফর মি, আমার জন্য কিনো। আমি বাই না দিয়ে আমি বলতেছি গিভ মি এ ফ্লাওয়ার। কি বললাম? গিভ মি এ ফ্লাওয়ার, আমাকে একটা ফুল দাও। এবারে বলতে হবে লেট এ ফ্লাওয়ার বি গিভেন, লেট এ ফ্লাওয়ার বি গিভেন। এখন বলেন তো বাই হবে না কি হবে? টু মি। তুমি। আবাস। টু তাহলে মি কেউ যদি হবে। বলে লেট এ ফ্লাওয়ার বি গিভেন বাই মি, মানে আমি আমাকে ফুল দিচ্ছি না, আমি অন্যজনের কাছে ফুল চাচ্ছি, যে দিচ্ছে সে এখানে নাই, কিন্তু ফুলটা কার দিকে আসতেছে? আমার দিকে। এজন্য আমার বলতে হবে লেট এ ফ্লাওয়ার বি গিভেন টু মি। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে সব সময় বাই বসে না, বরং অর্থ সঙ্গতি রক্ষা করে এরকম একটা প্রিপজিশন বসে। সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এরপর 5 নম্বরে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। 5 নম্বর রুলস কি বলা হচ্ছে? ডু নট দিয়ে যদি কোনো ইম্পারফেক্ট সেন্টেন্স শুরু হয়, ডু নট মানে নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ। ডু নট দিয়ে যখন একটা ইম্পারফেক্ট সেন্টেন্স শুরু হয়, তখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে কি করব? ডু নট দ্বারা যখন একটা ইম্পারফেক্ট সেন্টেন্স শুরু হবে, ডু নট দ্বারা যখন একটা ইম্পারফেক্ট সেন্টেন্স শুরু হবে, তখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে কি করব? প্রথম সেন্টেন্স এরকম বলতেছে, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। তাহলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্টের পরে ভার্বের পরে যে পার্টটা আছে সেটা কি? অবজেক্ট। অবজেক্টকে আমার কি করতে হয়? সাবজেক্ট। তাহলে লেট ডোন্ট আছে, আগে ছিল ডু, আগে কি ছিল? ডু অ্যাফার্মেটিভ, এবারে আসছে নেগেটিভ, আমার কি দিচ্ছে? নট। লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। কি বুঝাতে পারলাম? তাহলে যখন ডু নট দ্বারা একটা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, যখন একটা নেগেটিভ সেন্টেন্স শুরু হবে, তখন ডুর আমি কি দ্বারা করতেছি? ইম্পারেটিভ সেন্টেন্স সবগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে তো আমি লেট দিচ্ছি, লেট দিলাম, এই নট দেয়াই ছিল, ওই নট দিলাম। এরপরে অবজেক্টকে আমি কি বানায় দিলাম? সাবজেক্ট বানায় দিলাম। এরপরে যা কাজ সেটাই বি, তারপরে কি হলো? ভি3। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে রুলসে যাই। এরপরে রুল 6। রুল 6 বলতেছে নেভার যুক্ত, নেভার যুক্ত একটা সেন্টেন্সকে আপনি কিভাবে, নেভার যুক্ত একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইয়ে করবেন? তাহলে বলতেছে নেভার টেল এ লাই। কি বলতেছে? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এখানে আপনার একটা সেন্টেন্স দেয়া আছে 85, এখানে আছে নেভার ক্যাচ দ্য জাটকা, আমি ওটা লিখলাম না, আমি লিখলাম নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। এখন এই নেভার যুক্ত সেন্টেন্সকে আপনি দুই ভাবে করতে পারেন। একটা রুলস সেটা দেয়া আছে, আর একটা আমি লিখে দিচ্ছি। নেভার টেল এ লাই, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনি দুই ভাবে নেগেটিভ প্যাসিভ করতে পারেন। একটা হলো লেট, তারপর নট দ্বারা। বলতেছে লেট নট, এরপরে নেভার মানে তো নেগেটিভ, তাই কি দিচ্ছি আমি? নট। লেট নট এ লাই, এরপরে নেভারের বদলে দিলাম এভার, কারণ এখানে নট আবার এখানে নেভার দেওয়া যাবে না, ডাবল নেগেটিভ করা যায় না। ইংরেজিতে ডাবল নেগেটিভ, ডাবল কম্পারেটিভ, ডাবল সুপারলেটিভ, ডাবল ইন্টারোগেটিভ এগুলো করা যায় না। তাহলে লেট নট, আমি নট যেহেতু দিয়ে দিছি আর নেভার দিতে পারবো না, নেভারের বদলে আমার কি দিতে হচ্ছে? এভার। লেট নট এ লাই এভার বি টোল্ড। লেট নট এ লাই এভার বি টোল্ড। তাহলে মনে রাখবেন, নেভার যুক্ত একটা ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমি কি করব? নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমি প্যাসিভ ভয়েস করব, নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করব, তখন আগে দিব লেট, তারপরে দিব নট। লেট নট, এরপরে ওই আগের সেন্টেন্সের যে অবজেক্ট ছিল সেই অবজেক্ট এখানে বসে যাবে, সেই অবজেক্ট এখানে বসে গেল। লেট নট এ লাই, এরপরে কি হবে? এভার, তারপরে হবে বি, তারপরে হবে ভি3। লেট নট এ লাই, তারপরে এভার বি টোল্ড। বোঝা যায়? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এইটা গেল একটা রুলস। এই রুলস না ছাড়া আপনি যদি চান যে আপনি নেভার দিয়েই করবেন, সেটা সেটা লিখে দেওয়া আছে। আপনার বলতে হবে লেট, তারপরে হলো নেভার, লেট নেভার, এরপরে হলো এ লাই টোল্ড। লেট নেভার এ লাই বি টোল্ড, নিচেরটা শিটে দেয়া আছে, ঠিক আছে? লেট নেভার এ লাই বি টোল্ড। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আপনাকে আমি যদি বলি নেভার ক্যাচ দ্য জাটকা, নেভার ক্যাচ দ্য জাটকা, আপনি বলবেন লেট নট দ্য জাটকা এভার বি কট। লেট নট দ্য জাটকা এভার বি কট।
আর আপনি যদি নেভার দ্বারা করতে চান তাহলে বলবেন লেট নেভার দা জাটকা বি কট। লেট নেভার দা জাটকা বি কট। সবাই কি ক্লিয়ার? কি ভাইয়া ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে গেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আচ্ছা, সিম্পল যে কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন সেটা আমি আগে আগে দেখাই আপনাদেরকে। রুল 4 এ চলে যাবেন সবাই। রুল 4, 8 নাম্বার পেজে রুল 4, 8 নাম্বার পেজে রুল 4। আপনাকে এরকম একটা সেন্টেন্স দিল, ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার। অথবা আপনাকে বলতে পারে এরকম, ডিড হি রাইট এ লেটার। মনে রাখবেন ডু ডাজ ডিড এরপরে সাবজেক্ট, এরপরে বসবে ভার্বের বেস ফর্ম। ডু ডাজ ডিড এর পরে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম। যদি আপনি ইন্টারোগেটিভ করেন তবু ভার্বে বেস ফর্ম, যদি নেগেটিভ করেন তবু ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে হি ডাজ হি রাইট এ লেটার অথবা ডিড হি রাইট এ লেটার, এই সেন্টেন্সটা দিল, আপনাকে বলতেছে এটাকে প্যাসিভ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ করতে হবে। আপনার প্রথম যে কাজটা হবে, এই সেন্টেন্সটা এক ইন্টারোগেটিভ আছে, প্রশ্নবোধক আছে, একে আপনার অ্যাসার্টিভ করতে হবে। কি করতে হবে? অ্যাসার্টিভ। তাহলে হির জায়গায় হি বসে গেল। এখানে যেহেতু ডিড আছে, ডিড আছে মানে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং আপনি আর রাইট রাখতে পারবেন না, আপনার লিখতে হবে রোট। হি রোট এ লেটার, ওকে লেটার। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আপনার এখন কি করতে হবে? প্যাসিভ ভয়েসে করতে হবে। এই অ্যাসার্টিভকে যখন আপনি প্যাসিভ করবেন তখন আপনি বলবেন এ লেটার, এখানে হলো ভার্বের 2, সুতরাং আপনার বলতে হবে ওয়াজ রিটেন, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আপনার প্যাসিভ হয়ে গেল, এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে দিবেন। একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আগে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব। কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? আগে বসে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সট্রা পার্ট। ঠিক আছে? তাহলে আগে আমার কি যাবে? এই ওয়াজটা সামনে আসবে, সামনে এসে বলবে ওয়াজ এ লেটার রিটেন বাই। আবারও বলছি আপনাকে, যখন ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো অক্সিলিয়ারি ভার্ব দ্বারা, ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড এই সকল অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যখন আপনাকে একটা প্রশ্ন করা হবে, পরে প্যাসিভ জানতে চাওয়া হবে, তখন ওই প্রশ্নবোধক ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আপনারা কি করতে হবে? অ্যাসারেটিভ। অ্যাসারেটিভ করার সময় একটু লক্ষ্য রাখবেন ডু ডাজ ডিড এরা কোন টেন্সে বসে, ওইটা ভার্বের ওই রূপটা বসবে। ওই অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে আপনার পরবর্তীতে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। প্যাসিভ করা হয়ে গেলে আমরা জানি অক্সিলিয়ারি ছাড়া প্যাসিভ হয় না, সুতরাং প্যাসিভ ভয়েস অক্সিলিয়ারি দেওয়া থাকবেই। ওই অক্সিলিয়ারি ভার্বটাকে আপনার কি করতে হবে? সাবজেক্টের সামনে দিতে হবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এরপরে আবার 7 নাম্বার পেজে যাব। 7 নাম্বার পেজে রুল 1। এখন আপনাদেরকে 12 নাম্বার লেকচার শিটে আমি বলছি, আগেও বলছি 10 নাম্বার লেকচার শিটে, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হতে পারে। এক, ডু ডাজ ডিড বা হ্যাভ হ্যাজ হ্যাড মানে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হতে পারে। আর একটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে। ইন্টারোগেটিভ ওয়ার্ড সেন্টেন্স কি দ্বারা শুরু হতে পারে? ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। আগে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, এরকম স্ট্রাকচার হতে পারে। এখন ডব্লিউএইচ ওয়ার্ড আছে অনেকগুলা, ডব্লিউএইচ ওয়ার্ড আছে প্রায় 9টার মতো ডব্লিউএইচ ওয়ার্ড আছে। আর বলা হচ্ছে এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মধ্যে হুর জন্য একটা আলাদা রুলস আছে, হুমের জন্য একটা আলাদা রুলস আছে। হু হুম এদের জন্য কি আছে? আলাদা রুলস আছে, এদেরকে বাদ দিয়ে পড়ছি। বাকি যে অক্সিলারি ভার্বগুলো আছে, যেমন হোয়াট একটা অক্সিলারি ভার্ব, আপনাকে প্রশ্ন করতেছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এই প্রশ্নটা করবে। এটা একটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আপনার কাছে জানতে চাইবে এটার প্যাসিভ ভয়েস কি। এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স, কারণ প্রশ্নবোধকের আপনাদের পড়াইছিলাম, সেটা হলো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বসে অক্সিলারি ভার্ব, তারপরে বসে সাবজেক্ট, তারপরে বসে মেইন ভার্ব। মিলে কি মিলে না দেখেন তো সবাই। এটা হ্যাঁ, তো হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আপনার প্যাসিভ ভয়েস করতে বলবে তখন আপনি যে কাজটা করবেন, সেই এই ডব্লিউএইচ ওয়ার্ড যারা ছিল তারাই বসে যাবে। এখানে হোয়াট ছিল, হোয়াটই বসে যাবে। আচ্ছা, এখন আপনার এরপরে গিয়ে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট এই ইনডিফিনিট। যে ইনফিনিট ভাইয়া। প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি কে প্যাসিভের জন্য am is এম are। ইজ আর। অক্সিলারি কে am is are।
এই হোয়াট একটা ডবলএস ওয়ার্ড যখন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে আপনার বলতে হবে হোয়াট ইজ ওয়ান্ট থেকে ভি3 ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এখন অনেকে মনে করে ভাই এখানে ইউ আছে তবু এখানে ইজ কেন দিচ্ছেন, বলতেছে ওখানে কি আছে ইউ আছে তবুও ভাই আপনি এখানে ইজ কেন দিবেন, বলবেন আর হোয়াট আর ওয়ান্টেড বাই ইউ, বলবেন হোয়াট আর ওয়ান্টেড বাই ইউ, আপনি ইজ কেন দিলেন। আমি ইজ কেন দিলাম, কারণ এখানে বাই ইউ আছে, মানে বাই এর পরে প্রিপজিশনের পরে আছে এই ইউটা এই সেন্টেন্সের সাবজেক্ট নয়, এই সেন্টেন্সের সাবজেক্ট এই হোয়াট নিজেই। আবারও বলছি, অনেকে বলছে হোয়াট আর ওয়ান্টেড না করে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ কেন করছেন, আপনি তো ভাই করেন যে হু আর ইউ, আপনি তো করেন হু আর ইউ, হু ইজ ইউ তো করেন না, আপনি বলেন হু আর ইউ, এখানে আর দেন, আর এখানে হোয়াট আর ওয়ান্টেড না বলে হোয়াট ইজ ওয়ান্টেড বলছেন কেন, কারণ হচ্ছে এখানে ইউটা ছিল সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এইখানে যে ইউটা আছে এই ইউ সাবজেক্ট না, এই ইউ বাই এর পরে আছে, বাই হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম, মানে ও হলো অবজেক্ট, ও কি অবজেক্ট, এই জন্য ডব্লিউএস ওয়ার্ড যদি সাবজেক্ট হয় ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়। আমার বলতে হচ্ছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমি কি বোঝাতে পারলাম? জি ভাই। আচ্ছা, এরপরের পেজে যাই, পরের পেজে রুল 2। এবারে আমরা যেটা দেখবো সেটা হলো হু থাকলে কি হয় আর হুম হু থাকলে কি হয় আর হুম থাকলে কি হয়। হু থাকলে কি হয়, হু যুক্ত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হচ্ছে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, একই জিনিস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস। অনেকে বলবে ভাইয়া এখানে গ্লাসেস আছে, এখানে হ্যাজ কেন দিলেন, হ্যাভ দেন, হ্যাভ দেন না, এখানে দা গ্লাসেস নয়, দা গ্লাসেস যদি সাবজেক্ট মনে পড়ে, স্ট্রাকচারটা কেবলই লিখলাম না, ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলিয়ারি, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তাহলে দা গ্লাসেস এখানে সাবজেক্ট না, এখানে সাবজেক্ট কে হু, সাবজেক্ট কে হু, ডব্লিউএস ওয়ার্ড যখন সাবজেক্ট হয় ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে হু হ্যাজ ব্রোকেন দা গ্লাসেস, ঠিক আছে। এখন হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস এটা হলো অ্যাক্টিভ ভয়েসে আছে, একে যখন আমি প্যাসিভ ভয়েসে যাব, প্যাসিভ যাব তখন আমার কি করতে হবে, হু থাকলে বাই হুম করতে হয়, হু থাকলে কি করতে হয় বাই হুম, ভাই হোম। আপনার বলতে হবে বাই হুম। তারপরে এখন এই অবজেক্ট যেটা ছিল সেই অবজেক্ট কি হয়ে যাবে বলেন তো, সাবজেক্ট, অবজেক্ট কি হয়ে যাবে সাবজেক্ট, অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায়, কিন্তু তার আগে আমাকে একটা অক্সিলারি দিতে হবে, তারপরে কি দিতে হবে মেইন ভার্ব। মেইন ভার্ব। তার মানে এখন এই অক্সিলারি ভার্বটা আর হুম অনুসারে হবে না, এই অক্সিলারি ভার্ব কি অনুসারে হবে গ্লাসেস অনুসারে, কি অনুসারে গ্লাসেস। এ কারণে আমার বলতে হবে বাই হুম হ্যাভ দা গ্লাসেস, তাহলে গ্লাসেস এর কারণে এখানে কি হলো হ্যাভ, বাই হুম হ্যাভ দা গ্লাসেস, এখানে ব্রোকেন তো আছেই, ভি3 তো দেয়াই আছে, তার মানে আমার কি লাগবে একটা নতুন অক্সিলারি, এখানে হ্যাজ এর বদলে কি দিলাম হ্যাভ, এখানে ব্রোকেন ভি3 এর জন্য কি দিলাম ব্রোকেন, কিন্তু প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে আমার এক্সট্রা একটা করে কি লাগে অক্সিলারি ভার্ব লাগে, সেজন্য আমার এখানে বলতে হবে বাই হোম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন, বাই হোম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। বোঝা যায়? আবারও বলছি, আপনাকে প্রশ্ন করতেছে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস যখন প্রশ্ন করলো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে করব আমি বলতেছি হু থাকলে করতে হয় বাই হুম, হু থাকলে কি করতে হয় বাই হুম। এরপরে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে আমার কি বানাতে হবে সাবজেক্ট, কিন্তু যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু অক্সিলারি ভার্বকে কোথায় দিতে হবে সাবজেক্টের সামনে, বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস, তারপরে বিন, তারপর হলো ব্রোকেন। সবাই কি এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এরপরে আমার এখন এটা যেটা পড়লাম এটা সচরাচর ঘটে, সব সময় ঘটে এটা দেখছি। এখন অ্যাডভান্স কিছু বিষয় আছে, রুলস আছে, সেটা হচ্ছে অনেক সময় মডার্ন ইংলিশে অনেক গ্রামারিয়ান অনেকে এভাবে মনে করে যে বাই হলো একটা প্রিপজিশন, বাই একটি কি প্রিপজিশন। আপনি যখন একটা ইংরেজি সেন্টেন্স লিখতেছেন তখন প্রিপজিশনকে কেন সামনে দিবেন, প্রিপজিশনকে কেন সামনে দিচ্ছেন আপনি, প্রিপজিশন হবে সবার শেষে, প্রিপজিশন কোথায় হবে সবার শেষে। তাহলে যখন এখানে বাই ছিল তখন বলতেছেন বাই হুম, বাই হলো প্রিপজিশন, এরপরে হুম প্রোনাউনের অবজেক্ট, হু হইল সাবজেক্টিভ ফর্ম, হুম হইল অবজেক্টিভ ফর্ম, আর হুজ WHOOSE হুজ হইল পজেসিভ ফর্ম। এটা আমরা 3 নাম্বার লেকচার শিটে পড়েছি, সবাই গেলেই দেখতে পাবেন। তাহলে এখানে যখন বাই ছিল তখন আপনি হুম ইউজ করেছেন, কিন্তু বাইটাকে আপনার দিতে হবে সবার শেষে,
বা এটাকে কোথায় দিতে হবে? সবার শেষে। যেহেতু প্রিপজিশন সবার শেষে চলে গেল, সেহেতু আপনি আর এখানে হুম দিতে পারবেন না, আপনার কি ইউজ করতে হবে? হু। একটু বোঝা যায়? জি ভাইয়া। জি ভাইয়া। মডার্ন ইংলিশ বলতেছে বাই একটা প্রিপজিশন, আপনি প্রিপজিশনকে কেন সামনে দিবেন? প্রিপজিশন সবার শেষে যাবে। কোথায় যাবে? শেষে। সবার শেষে। যখন প্রিপজিশন ছিল তখন আপনি হুম দিতে পেরেছেন, কিন্তু যখন প্রিপজিশন নাই তখন আর কি করা যাবে না? হুম দেওয়া যাবে না, আপনার বলতে হবে হু। আর বাকি অংশ যা ছিল তাই। বোঝা যায়? এই যে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে প্রিপজিশন। তাহলে হু থাকলে আমরা কিভাবে করব? দুই ভাবে। হু থাকলে কয় ভাবে করতে পারি? দুই ভাবে। একটা হলো বাই হুম দ্বারা, আর একটা কি দ্বারা? হুর দ্বারা। উদারা। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপর রুল 3 তে গেলাম আমরা, 8 নাম্বার পেজে রুল 3। রুল 3 বলতেছে হুম থাকলে কি করব? হুম থাকলে যেমন এভাবে বলতেছে হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? কি আপনারা ফিক্সড করছেন, সিলেক্ট করছেন যে আপনারা কাকে চান? না ভাই। ভাইয়া না ভাইয়া হ্যাঁ, এখনো সিলেক্ট করেননি? কি মেয়েরা কথা বলছেন না কেন? আপনারা সিলেক্ট করেননি আপনারা কাকে চান? হুম ডু ইউ ওয়ান্ট? না ভাইয়া কেন? সময় পাইনি এখনো সিলেক্ট করার। আগে তো ভার্সিটি চাই এটা তো ভাইয়া। খুব আগে থেকে জরুরি। ভাই আগে তো আপনার সিলেক্ট হবে আপনারা কি চান, কাকে। তাহলে আপনারা কাকে চান এটা এখনো সিলেক্ট করেননি? ভাইয়া ভার্সিটিতে ভর্তি সেটা হতে চাই। ভার্সিটির কথাই তো আমি বলছি, আপনারা কোন ভার্সিটিতে ভর্তি হতে চান? ঢাবি না বিনা যাবি না জবি, কোথায় ভর্তি হতে চান আপনারা? এটা আস্তে আস্তে রাবি থাকবে। আপনারা কি মনে করছিলেন ভাই? আমি তো আপনাদেরকে এটাই বুঝাচ্ছি যে কোন ভার্সিটিকে নেগেটিভ বলতে জিএ কি। বিএফ। ভাইয়া জি 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 ভাইয়া ভাই। আপনি তো দেখে আকাশ থেকে বললেন। এই ভাই আমি ক্লাস নিচ্ছি ভাই, আমি ইয়ার কি করতেছি আপনাদের ভাইয়া সাথে। আপনি তো আকাশ থেকে হ্যাঁ। বললেন মনে হয়। ভাই হুম লেখা আছে তাহলে তো পার্সনই বুঝবো না, কি কোনো পার্সন রাই ও বলছেন। আচ্ছা, খেয়াল করিনি যে হোম লেখা আছে। হ্যাঁ, অনেক সময় যা খেয়ালই করিনি রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইয়ার কি ভাই ফাজলামো ঘুম শেষ, ভাই। পড়াশোনায় আসি। বলা হচ্ছে হুম ডু ইউ ওয়ান্ট। এখন থেকে আপনারা সিলেক্ট করে নেন, ঠিক আছে? ঢাবি পড়বেন না, রাবি পড়বেন না, কোথায় পড়বেন? যেটাতে পড়বেন সেটার উপরে জোর দেন। সেটার মানে সেটা কি কি টাইপের প্রশ্ন হয়, প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করেন, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন হয়, টেক্সট বইয়ের উপর বেশি জোর দিতে হবে না, গ্রামারের উপর না, মুখস্থ বিদ্যা মানে ভোকাবুলারি পার্টের উপর জোর দিতে হবে, এগুলো সিলেক্ট করেন, ঠিক আছে? করে পড়াশোনাটা সিরিয়াসলি করতে হবে। আচ্ছা, এরপরে আমরা বলছি হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে হুম দ্বারা শুরু হলো, কি দ্বারা শুরু হলো? হুম দ্বারা। হুম দ্বারা যখন একটা সেন্টেন্স শুরু হবে তখন আমরা হুমের বদলে ইউজ করব হু। হুমের বদলে কি ইউজ করব? হু। প্রেজেন্ট ইনফিনিটেন্স আমার বলতে হচ্ছে am is are, am is are। তাহলে এই হুর জন্য হু যদি সাবজেক্ট হয়, ডব্লিউ শর্ট যদি সাবজেক্ট হয়, ভার্ব কি? সিঙ্গুলার। তাহলে হু ইজ ওয়ান্ট থেকে করতে হচ্ছে ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড বাই, হু ইজ ওয়ান্টেড বাই। তাহলে হুম থাকলে স্ট্রাকচারটা কি হয়? হুম থাকলে হু, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভি3, তারপর বাই, তারপরে ওই এই সেন্টেন্সে যে ছিল সাবজেক্ট, এ ছিল সাবজেক্ট। কেন? এটা হলো অক্সিলারি আর কি অবজেক্ট। হু ইজ ওয়ান্টেড বাই ইউ। বুঝাতে পারলাম? হুম ডু ইউ ওয়ান্ট, যদি হুম থাকে হুমের বদলে আমরা ইউজ করব হু, এরপরে অক্সিলারি, তারপরে ভি3, তারপরে বাই, তারপর সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট। আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আমাদের কাজ শেষ, আমরা চলে যাব 9 নম্বর পেজ। আচ্ছা, 9 নাম্বার পেজে যাই। 9 নাম্বার পেজে কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি 3 নাম্বার লেকচার শীট যখন আপনাদের পড়ালাম তখন বললাম রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে, কোনো একটা সেন্টেন্সের কি পারে না? সাবজেক্ট হতে পারে সাবজেক্ট না। হতে পারে না। রিফ্লেক্সিভ প্রোনাউন কি হতে পারে না? সাবজেক্ট। সাবজেক্ট হতে পারে না। একটা রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো একটা সেন্টেন্সের কি হতে পারে না? সাবজেক্ট হতে পারে না। তাহলে আপনার অনেক সময় মনে চাইবে রিফ্লেক্সিভ প্রোনাউনকে সাবজেক্ট করতে, কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে? আপনার অনেক সময় মনে চাইবে যে এরকম করবেন আপনি। ভাই ওরা কি অলওয়েজ অবজেক্ট? হ্যাঁ, ওরা
পরে ভার্বের পরে থাকবে, ওরা সাবজেক্ট হতে পারছে না। তাহলে এরকম বলতেছে হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এরকম বলতেছে হি কিল্ড হিমসেলফ। এই হিমসেলফ সেলফ যুক্ত প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনার মনে চাইবে এরকম করবেন আপনি, হিমসেলফ ওয়াজ কিল্ড বাই, আপনার এটা মনে চাইবে, অনেকেরই মনে চাইবে। মনে চাইলেই করা যাবে না, কারণ হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই সাবজেক্ট হতে পারে না। ওই হি ছিল, হি থাকবে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এখানে কি হবে, হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আমি কি বোঝাতে পারলাম? সূত্রটা কি বললাম? রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। এরপরে 9 নাম্বার পেজেরই ডান পাশে এইখানে আসবেন, এইখানে বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর। মনে রাখবেন রেসিপ্রোকাল প্রোনাউনও সাবজেক্ট হতে পারে না। রেসিপ্রোকাল প্রোনাউন কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। তাহলে ওখানে কি দেয়া আছে, দে লাভ ইচ আদার, দে লাভ ইচ আদার। আপনি যদি বলেন দে আর লাভড বাই ইচ আদার আর লাভড বাই দেম, তাহলে ভুল হবে। বলতে হবে দে ছিল, দেই থাকবে, দে আর লাভড বাই। বোঝা যায়? আচ্ছা, এর প্যাসিভ ভয়েস অফ ইনট্রানজিটিভ ভার্ব এই পেজেই আছে, প্যাসিভ ভয়েস অফ ইনট্রানজিটিভ ভার্ব, ওখানে যাবেন। আচ্ছা, এখানে গেলে কি পাচ্ছেন, হি র্যান এ রেস, হি ওয়াজ রান বাই এ রেস, এটা আপনাদের পড়ানো হয়েছে। কগনেট ভার্ব কি 5 নাম্বার লেকচার শিটে পড়ানো হয়েছে, যখন কোন একটা সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্ট একই রুট থেকে, তখন তাকে আমরা বলছি কগনেট ভার্বটাকে বলছি কগনেট ভার্ব, আর অবজেক্টটাকে বলবো কগনেট। হি র্যান এ রেস, র্যানটা হলো কগনেট ভার্ব, এ রেস হলো কগনেট অবজেক্ট। আচ্ছা, এরপরে ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ অবজেক্ট পাওয়া গেছে। নোট, ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত বাক্যে যে অতিরিক্ত অবজেক্ট লাগে, অবজেক্ট না, ওটাকে বলা হয় কমপ্লিমেন্ট লাগে। অতিরিক্ত কি লাগে, কমপ্লিমেন্ট, তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। বলা হচ্ছে এই কমপ্লিমেন্ট কখনো সাবজেক্ট হবে না। প্যাসিভ ভয়েসে যখন আপনি করবেন তখন কমপ্লিমেন্টকে নেওয়া যাবে না, আপনার কাকে নিতে হবে, অবজেক্টকে নিতে হবে। এরা বলতেছে উই মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, আমি যদি বলি এরকম সেন্টেন্স, 5 নম্বরে পড়েছি আমরা, উই মেড মাশরাফি ক্যাপ্টেন, উই মেড মাশরাফি ক্যাপ্টেন, মেড মাশরাফি ক্যাপ্টেন। ওকে, আমি বলছি কি, উই মেড মাশরাফি ক্যাপ্টেন। আচ্ছা, উই কি বানালাম, ক্যাপ্টেন। দুইজন পাইলাম, তাইলে তুলনা করি, উই আর আলাদা। মাশরাফি এক না আলাদা? এই অ্যাডমিশন টেস্টে দ্রুত অ্যান্সার দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কত কারেক্টলি অ্যান্সার দিচ্ছেন। একটু চিন্তা ভাবনা করতে হবে। উই আর মাশরাফি এক না আলাদা? আলাদা। আলাদা। আলাদা হইলে তার নাম আর ক্যাপ্টেন, এক না আলাদা। আলাদা ভাইয়া। আলাদা হইলে এখন ডিরেক্ট অবজেক্ট না বলে আমার আর এক। উই মেড মাশরাফি ক্যাপ্টেন, মানে যাহা ক্যাপ্টেন তাহাই মাশরাফি, যাহা মাশরাফি তাহাই এখন ক্যাপ্টেন। টেন। যদি এক যদি এক হয় তাহলে তার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কার কমপ্লিমেন্ট? পুরো অবজেক্ট। অবজেক্টের কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? অবজেক্ট। একটা অবজেক্ট আছে আর একটা কমপ্লিমেন্ট আছে, সুতরাং ভার্বের নাম হলো ফ্যাক্টিটিভ ভার্ব। এটা আগেও পড়াইলাম, ভার্বের নাম কি, ভার্ব ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে একটা অবজেক্ট থাকে আর একটা কমপ্লিমেন্ট থাকলে আপনি কমপ্লিমেন্ট নিয়ে প্যাসিভ ভয়েস করতে পারবেন না। কমপ্লিমেন্ট নিয়ে প্যাসিভ ভয়েস করা যাবে না। আপনার প্যাসিভ করতে হবে কাকে নিয়ে? অবজেক্টকে নিয়ে। কাকে নিয়ে? অবজেক্টকে নিয়ে। আপনার বলতে হবে মাশরাফি মেড আছে, তাহলে কি করতে হবে? ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। মাশরাফি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। বোঝা যায়? একটা আছে অবজেক্ট আর একটা আছে কমপ্লিমেন্ট টু দ্য অবজেক্ট। তখন আমরা কাকে নিয়ে প্যাসিভ ভয়েস করব? অবজেক্টে অবজেক্টকে নিয়ে করব। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরে প্যাসিভ ভয়েস অফ কোয়াসি প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব, কেউ একজন প্রশ্ন করেছিল, ভাইয়া কমপ্লিমেন্ট থাকে তাহলে কাকে নিয়ে করব? ওই রুলসটা এটা, ঠিক আছে? বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ জিনিসটা কি আগে আমরা জানি। কোয়াসি প্যাসিভ, এই কোয়াসি শব্দের অর্থ হলো হাফ। কোয়াসি শব্দের অর্থ কি? হাফ। তাহলে কোয়াসি প্যাসিভ এর মানে কি? এর মানে হলো হাফ প্যাসিভ। কোয়াসি শব্দের অর্থ কি? হাফ। তাহলে কোয়াসি প্যাসিভ এর মানে কি? হাফ প্যাসিভ। হাফ প্যাসিভ কেন বলছি? আমরা বলছি যে যখন কোন একটা সেন্টেন্স অর্ধেক অ্যাক্টিভ আর অর্ধেক প্যাসিভ হবে তখন তাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। একটা
সেন্টেন্স যখন অর্ধেক অ্যাক্টিভ আর অর্ধেক প্যাসিভ হবে তখন তাকে আমরা বলবো হাফ প্যাসিভ বা কোয়াসি প্যাসিভ। এখন অর্ধেক অ্যাক্টিভ অর্ধেক প্যাসিভ কি জিনিস বুঝলাম না, তাই নয় কি? আমরা বুঝছি না অর্ধেক বলতে কি বোঝাচ্ছেন। তখন আমি বলতেছি যে আপনার কোনো একটা সেন্টেন্স যখন গঠনে হবে অ্যাক্টিভ কিন্তু অর্থে হবে প্যাসিভ। আবার বলছি, গঠনে হবে অ্যাক্টিভ কিন্তু অর্থে কি হবে? প্যাসিভ। গঠনে অ্যাক্টিভ কিন্তু অর্থে প্যাসিভ হলে তখন তাকে আমরা বলবো কোয়াসি প্যাসিভ। যেমন বলতেছে রাইস সেলস চিপ, রাইস সেলস চিপ। বলেন তো এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ, কারণ এখানে কোনো ভি3 নাই, কি নাই? ভি3 নাই, ভি3 এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা হলো অ্যাক্টিভ। এটা কিসে আছে? অ্যাক্টিভ আছে। স্ট্রাকচারালি এই সেন্টেন্সটা অ্যাক্টিভ, কিন্তু আপনি যদি এটার মিনিং এ যান, বাংলা করেন, তাহলে এটা প্যাসিভ। বলতেছে রাইস সেলস চিপ। যদি আপনি বলেন চাল সস্তাকে বিক্রি করে, চাল সস্তাকে বিক্রি করে, সাবজেক্ট যদি নিজে কাজ করে তখন সে ডুয়ার। তাহলে চাল সস্তাকে বিক্রি করে এই মিনিং দিলে ওটা গঠনে অ্যাক্টিভ হতো, অর্থ অ্যাক্টিভ হতো। কিন্তু এটার মিনিংটা কি বলেন তো? চাল চাল সস্তায় বিক্রি হয়। সস্তায় বিক্রি হয়। চাল সস্তায় বিক্রি হয়, সে বিক্রি করে না, সে নিজেই বিক্রি হয়। তার মানে এরকম সেন্টেন্স যখন আপনি দেখবেন গঠনে অ্যাক্টিভ কিন্তু অর্থে প্যাসিভ, গঠনে অ্যাক্টিভ কিন্তু অর্থে প্যাসিভ, এইরকম সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার উপায় কি? কি দেখে বুঝলাম এটা অর্থে প্যাসিভ? কারণ এখানে চিপটা হলো কমপ্লিমেন্ট। চিপটা কি হলো? কমপ্লিমেন্ট। একটু তুলনা করে, রাইস সেল চিপ, চাল সস্তায় বিক্রি হয়, যাহা সস্তা তাহাই চাল, যাহা চাল তাহাই কি? সস্তা। আবার আপনি চাইলে বলতে পারেন রাইস সেল চিপ, এর বদলে আপনি বলতে পারেন রাইস ইজ চিপ, রাইস সেলস চিপ। এর মানে কি? রাইস ইজ চিপ। সবাই কি ক্লিয়ার? যাহা সস্তা তাহাই চাল, যাহা চাল তাহাই কি? সস্তা। এরকম একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন যাবেন তখন রুলস হলো দুইটা। একটা আপনার চিরাচরিত রুলস, এই সাবজেক্ট রেখেই রাইস ইজ সেল থেকে কি করবেন? সোল্ড চিপ। আপনি বলতে পারেন রাইস ইজ সোল্ড চিপ, অথবা আপনি চাইলে বলতে পারেন রাইস ইজ চিপ। তারপর কি হবে? when it is when it is sold, sold. রাইস ইজ চিপ when it is sold। আপনি চাইলে বলতে পারেন রাইস ইজ সোল্ড চিপ, অথবা চাইলে বলতে পারেন রাইস ইজ চিপ when it is sold। আবার আপনাকে দিবে হানি টেস্টস সুইট, হানি টেস্টস সুইট, গঠনে অ্যাক্টিভ অর্থে প্যাসিভ। তখন আপনি কি করবেন? হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট। অথবা আপনি চাইলে বলতে পারেন হানি ইজ সুইট when it is tested, হানি ইজ সুইট when it is tested। আবার অনেক সময় দেখা যায় when না থেকে if আসে, আপনি বলতে পারেন হানি ইজ সুইট if it is tested। এটা গেল একটা। তাহলে কমপ্লিমেন্ট যুক্ত, এখানে টেস্ট সুইট, সুইটটা ছিল কমপ্লিমেন্ট, চিফটা ছিল কমপ্লিমেন্ট। এবার বলতেছে যদি কমপ্লিমেন্ট না থাকে, বলতেছে দ্য বুক ইজ প্রিন্টিং, দ্য বুক ইজ প্রিন্টিং। এখানে ভার্বের পরে কি কোনো ওয়ার্ড আছে? প্রিন্ট হইলো ভার্ব, ভার্বের পরে কি কোনো ওয়ার্ড আছে? ভার্বের পরে কোনো ওয়ার্ড, ভার্বের পরে কোনো ওয়ার্ড নাই। ওয়ার্ড নাই মানে কি নাই? অবজেক্টও নাই, কমপ্লিমেন্টও নাই, অ্যাডভার্বও নাই। এ জাতীয় একটা সেন্টেন্স এটা গঠনে অ্যাক্টিভ, কারণ ইজ তারপরে আইএনজি আছে, মানে ভি3 নাই, অক্সিলিয়ারি নাই, তার মানে এটা হলো গঠনে অ্যাক্টিভ। এটা কিন্তু অর্থ কি? বই কাউকে ছাপাচ্ছে, যদি বলতো বই কাউকে ছাপাচ্ছে তখন হতো অ্যাক্টিভ, কিন্তু বই ছাপানো হচ্ছে, বই ছাপানো হচ্ছে। সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন হলে হয় অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট ইজ অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন হলে কি হয়? সুতরাং এটা গঠনে অ্যাক্টিভ অর্থে প্যাসিভ, এটা হলো কোয়াসি প্যাসিভ বা হাফ প্যাসিভ। এদেরকে যখন আপনি প্যাসিভ করবেন এটা কোনো কষ্ট নেই, বলতে দ্য বুক ইজ বিইং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু বিইং আর প্রিন্ট থেকে হচ্ছে প্রিন্ট, দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। দ্য বুক ইজ বিইং প্রিন্টেড। আচ্ছা, 9 নম্বর পেজ শেষ, আমরা 10 নম্বর পেজে যাব। এখানে যে জিনিসগুলো দেয়া আছে সবগুলো আমার পড়ানো শেষ। আমি চলে গেলাম চেঞ্জিং দ্য ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স, চেঞ্জিং দ্য ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এখানে একটা एग्जांपल দেয়া আছে, দেখেন বলতেছে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ হি টোল্ড মি এটুক হলো মেইন ক্লোজ, দ্যাট থেকে শুরু করে বাকি অংশ হলো সাবঅর্ডিনেট ক্লোজ। একটা মেইন ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স।
এখন বলা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে আমি প্যাসিভ করব কিভাবে? প্যাসিভ করব কিভাবে? আমি বলবো এভাবে যে এই পরের পার্টটুকু নাই, দ্যাটের পরে যে পার্টটুকু আছে আমি ঢেকে দিচ্ছি, দ্যাটের পরের পার্টটুকু নাই, আপনি শুধু হি টোল্ড মি এটুকুর প্যাসিভ করেন। হি টোল্ড মি এটুকুর প্যাসিভ করলে কি হবে? I I was I told by him. I was told by him. I was By told him. by him. him আচ্ছা, এরপরে দ্যাট আছে, দ্যাটের জায়গায় আপনি দ্যাট বসিয়ে দিলেন। I was told by him, এরপর দ্যাটের জায়গায় কি বসিয়ে দিলাম? দ্যাট। এরপরে বাকি যেই পার্টটুকু আছে ওরটুকুর প্যাসিভ করেন। He had done the work. He had done the work. এরটুকুর প্যাসিভ করলে কি হবে? The work হলো অবজেক্ট, the the work কে আগে work লিখতে হবে। was The work, had been done. তারপরে had, been তারপরে been, তারপরে হলো done, done তারপরে কি বলতেছি? by, him হি থেকে গেল him. The work had been done by him. এখানে by him দুইবার দেওয়ার দরকার আছে? দুটো তো একই, তার মানে এই আগের by himটাকে আপনি কেটে দেন, আগেরটা দিব না, একদম শেষে একবার দিলাম, মানে দুটাকেই রেফার করতেছে। I was told that the work had been done by him. I was told that the work had been done by him. বোঝা যায়? জি ভাইয়া। আচ্ছা, এরপরে বাকি যেগুলো আছে সব পড়ানো হয়েছে, নিচে এখানে চলে যান। ইম্পারেটিভ সেন্টেন্সে স্প্রেড ও অ্যান্ড পুট আপ, স্প্রেড এবং পুট আপ দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, স্প্রেড আর কি বলতেছে? পুট আপ। স্প্রেড আর কি বলতেছে? পুট আপ দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তাহলে আপনার হ্যাভ দ্বারা করতে হবে। কি দ্বারা করতে হবে? হ্যাভ দ্বারা। বলতেছে হ্যাভ এ টেন পুট আপ হিয়ার, হ্যাভ এ টেন পুট আপ হিয়ার। আচ্ছা, এই কমপ্লেক্সের এটা কি আপনারা বুঝতে পারলেন? ভাইয়া কি ভাইয়া? ভয়েস চেঞ্জ, যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, তখন আমরা মেইন ক্লোজেরও চেঞ্জ করব, সাবঅর্ডিনেটেরও চেঞ্জ করব। এটাই বুঝাইলাম। দ্যাটের আগে যেটা আছে সেটা মেইন ক্লোজ, সেই মেইন ক্লোজকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। এরপরে দ্যাটের পরে আছে মানে দ্যাট সহ এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজকেও কি করলাম? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। সবাই কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এরপরে এখানে যেটা আছে সেটা হলো পুট অথবা স্প্রেড, স্প্রেড অথবা পুট আপ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হ্যাভ দ্বারা করবেন, এটা আপনারা পড়ে নিন। এরপর ব্যতিক্রম নিয়মে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এটাকে কি বলতেছে? এ প্রমিস শুড বি কেপ্ট, বি কেপ্ট। এগুলো আপনারা সবাই দেখে নিন, এগুলো সবই পড়ানো হয়েছে, ঠিক আছে? আমরা চলে ভয়েস থেকে আমাদের আলোচনা শেষ। কারো কি কোনো প্রশ্ন আছে ভয়েস থেকে? আর start? আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে আমরা চলে যাব ডাংলিং মডিফায়ারে। হ্যাঁ, ডাংলিং মডিফায়ার। আচ্ছা, এটা সবাই একটু সুন্দর করে উচ্চারণ করবেন, ঠিক আছে? অনেকে উচ্চারণ ভুল করে। ডাংলিং মডিফায়ার। darling ছেলে বলে দিচ্ছে কেন? বলা যাবে এগুলো? ভাইয়া ওর ডাংলিং মতো খারাপ না তো, প্রিয় প্রিয় যদি মডিফায়ার। কোনো, আচ্ছা, ডাংলিং মডিফায়ার এটা একটু দেখি। ডাংলিং মডিফায়ার জিনিসটা কি? বলা হচ্ছে ডাংলিং মডিফায়ার এর আরেকটা হলো ইলজিক্যাল মডিফায়ার অথবা মিসপ্লেসড মডিফায়ার। ইলজিক্যাল, লজিক্যাল মানে যৌক্তিক, ইলজিক্যাল মানে অযৌক্তিক, যার সাথে যেটা যায় না তাকে সেখানে দেওয়া, সেখানে বসানো, এটা হলো ইলজিক্যাল। এরপরে বলা হচ্ছে ডাংলিং মডিফায়ার, সেটা হলো মিসপ্লেসড। প্লেসড মানে যে যেখানে আছে তাকে সেখানে বসানো, আর মিসপ্লেসড মানে কি? যার জায়গায় সে নাই, অন্য কেউ কেউ বসিয়ে দিয়েছেন, অথবা সে নাই, এটাকে বলা হচ্ছে ডাংলিং মডিফায়ার। এখন আমরা যে জিনিসটা জানবো মনে রাখার সুবিধার্থে একটু আমার সাথে সবাই লিখবেন, সেটা হচ্ছে ডাংলিং মডিফায়ার হয় সিম্পল সেন্টেন্সে। কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে হয় ডাংলিং মডিফায়ার। যদিও সিম্পল সেন্টেন্সে ডাংলিং মডিফায়ার হয়, তবু এই সিম্পল সেন্টেন্সের দুইটি পার্ট থাকে বা দুইটি অংশ থাকে। ডাংলিং মডিফায়ার কয়টা অংশ নিয়ে গঠিত? দুইটা অংশ নিয়ে গঠিত। সিম্পল সেন্টেন্স তবুও দুইটা অংশ। চিনব কিভাবে? আমি বলতেছি এই দুইটা অংশ কমা দ্বারা পৃথক থাকে, কমা দ্বারা পৃথক। ডাংলিং মডিফায়ারে যে দুটো অংশ থাকে, এই দুটো অংশ কি থাকে? কমা দ্বারা পৃথক থাকে। এরপরে বলতেছে আমাদের কাজ কি, আমাদের কাজ কি, এই সেন্টেন্স নিয়ে আমি কি করব, ঠিক আছে? বলা হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ কি হবে সিম্পল সেন্টেন্স। জিনিসটা কি? সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটাই ফাইনাইট ভার্ব থাকে। একটা সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট। কিন্তু বলা হচ্ছে ডাংলিং দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? তার মানে একটা পার্টে আর একটা পার্টে সাবজেক্ট নাই, সাবজেক্ট উজ্জ আছে। সাবজেক্ট নাই অথবা কি বলছি আমি, সাবজেক্ট উজ্জ আছে। ডাংলিং মডিফায়ারের কাজই হলো ওই সাবজেক্টকে খুঁজে বের করা। আমি কি বললাম? ডাংলিং মডিফায়ারের কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা। করা। ডাংলিং মডিফায়ার কাজ হলো সাবজেক্টকে খুঁজে
খুঁজে বের করা। আচ্ছা, সাবজেক্ট খুঁজে বের করলাম, করে কি? সাবজেক্ট খুঁজে যে আমি বের করলাম, খুঁজে বের করে আমি কি করব? বলা হচ্ছে এই যে কমা দ্বারা পৃথক থাকে, কমার ঠিক কে বসাবো, কমার ঠিক বসাবো ওই সাবজেক্ট, আর বলে দিব কমা এবং সাবজেক্ট এদের মাঝে আর কোনো ওয়ার্ড বসতে পারবে না। কমা এবং সাবজেক্ট এদের মাঝে কি বসতে পারে না? আর কোনো ওয়ার্ড বসতে পারে না। কমা আর একটা সাবজেক্ট থাকবে, এদের মাঝে আর কোনো ওয়ার্ড বসতে পারবে না। আবার বলছি, ডাংলিং মডিফায়ার হয় সিম্পল সেন্টেন্সে। কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্স। এখানে পার্ট কোনটা থাকবে? দুইটা। চিনবো কেমনে? আমি বলছি এই দুই পার্ট আবার কমা দ্বারা পৃথক, কমা দ্বারা পৃথক। আচ্ছা, ডাংলিং মডিফায়ার কেন পড়ছি? পরীক্ষা দিবে, কারণ হচ্ছে আপনার কাছে জানতে চাইবে এখানে একটা ইলজিক্যাল মডিফায়ার অথবা এখানে কোনো মডিফায়ার নাই, আপনাকে মডিফায়ার খুঁজে বের করতে হবে। অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সের দুইটা অংশ, একটা অংশে সাবজেক্ট এবং ফাইনালকে সাবজেক্ট থাকে না, থাকে, ওই অংশ থেকে আপনার কি করতে হবে? সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আর সাবজেক্ট খুঁজে বের করা ডাংলিং ডাংলি মডিফায়ার কাজ কি হলো? সাবজেক্ট খুঁজে বের করা। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করে কোথায় বসাবো? কমার পরেই সাবজেক্টকে বসাবো। কমা পরে কাকে বসাবো? সাবজেক্ট বসাবো। কমা এবং সাবজেক্ট এর মাঝে কোনো ওয়ার্ড বসতে পারবে, কারণ আসবে টিচার সেই ওয়ার্ডকে সাবজেক্ট বলে কাউন্ট করবে। আবারও বলছি, কমার পরে আপনি যাকে বসাবেন টিচার তাকে কি বলে কাউন্ট করবে? সাবজেক্ট বলে কাউন্ট করবে। আমি কি বোঝাতে পারতেছি? আচ্ছা, এবারে দেখি ডাংলিং মডিফায়ার থেকে প্রশ্ন আসলে কি টাইপের প্রশ্ন। বলতেছে হ্যাভিং স্টোলেন দা মানি, হ্যাভিং স্টোলেন দা, এরপরে একটা কমা, হ্যাভিং স্টোলেন দা মানি একটু দিল, দেওয়ার পরে আপনার কাছে বাকি অংশটুকু জানতে চাচ্ছে। এই বাকি যে অংশটুকু আছে সেই অংশে কথা বলতেছে পুলিশ কট দা থিফ, পুলিশ কট এ থিফ, কোথাও বলতেছে এ থিফ কট এ পুলিশ। কি হবে বলেন তো? পুলিশ কট এ থিফ, আবার কোথাও বলতেছে এ থিফ কট এ পুলিশ। কি হবে? পুলিশ কটে কোনোটাই হবে না। পুলিশ ওয়াজ কট বাই এ থিফ, এবার হবে এই নাম্বারটা পুলিশ কোনোটাই না। পুলিশ ওয়াজ কট বাই এ থিফ। বাংলা বুঝেন? বাংলা, পুলিশ ওয়াজ কট বাই এ থিফ এর মানে কি? চোরে গিয়া পুলিশকে ধরেছে। এরপরে বলতেছে এ থিফ ওয়াজ কট, এ থিফ ওয়াজ কট বাই, বাই পুলিশ, এটাই হবে। কোনটা রাইট অ্যান্সার হবে এটা জানার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা আগে বুঝতে হবে। হ্যাভিং স্টোলেন দা মানি এর বলা এর মানে কি বোঝায়? হ্যাভিং স্টোলেন দা মানি, আবার বলছি ডাংলিং মডিফায়ারে কমার আগে একটা পার্ট দেয়া থাকবে, আপনার কাছে জানতে চাইবে কমার পরে সাবজেক্ট হিসাবে আপনি কাকে বসাবেন, সাবজেক্ট হিসাবে কে বসবে, এটা আপনার কাছে জানতে চাইবে। আপনার এর বাংলা পড়ে বুঝতে হবে যে সাবজেক্ট হওয়ার যোগ্য কে। আপনি যদি অপশনে দেখেন তাহলে সাবজেক্ট হওয়ার যোগ্য দুইজন আছে, একটা হলো পুলিশ আর একটা হলো থিফ। সাবজেক্ট হওয়ার যোগ্য কয়জন? দুইজন, দুইজন। একটা পুলিশ একটা থিফ। এই পুলিশ আর থিফের মধ্যে থেকে আপনার প্রথমে খুঁজে বের করতে হবে সাবজেক্টকে, সাবজেক্টকে সেটি খুঁজে বের করতে হবে। আচ্ছা, 10 মিনিট। আচ্ছা, একটু সরি, হ্যাঁ, বড় ভাই ছিল তার সাথে কথা বললাম। আচ্ছা, এখন আমরা দেখি বলা হচ্ছে হ্যাভিং স্টোলেন দা মানি এটুকের পরে যে কমার পরে যে সাবজেক্টটা বসাবো সেখানে আমার দুইটা আসছে সাবজেক্ট হওয়ার যোগ্য, একটা হলো পুলিশ একটা হলো থিপ। আমার খুঁজে বের করতে হবে সাবজেক্ট কে হতে পারে। সাবজেক্ট কে হতে পারে এটা যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে আপনার এটুকের মিনিং জানতে হবে। হ্যাভিং স্টোলেন মানি এর বাংলা কি?
হ্যাভিং স্টোলেন দ্য মানি এর বাংলা হলো টাকা চুরি করার পরে, টাকা চুরি করে বা টাকা চুরি করার পরে। আমি কি বোঝাতে পারতেছি? হ্যাভিং স্টোলেন দ্য মানি মানে কি টাকা চুরি করে বা টাকা চুরি করার পরে। এখন আপনার বলতে হবে সাবজেক্ট পুলিশ হবে না থিপ হবে। কি হবে ভাইয়া? এটুকের বাংলা পড়ে আপনার বুঝতে হবে টাকা চুরি করা কার কাজ, চোরের কাজ না পুলিশের কাজ? চোরের কাজ, পুলিশ কোনোদিন টাকা চুরি দুজনেরই করবে? কাজ। না পুলিশ ভাইয়া। কোনোদিন টাকা চুরি করবে? কোনো স্টুডেন্ট খাবে। কোনো ব্যক্তি যদি সাবজেক্টের জায়গায় পুলিশ বসিয়ে দেয়, টিচার এখানেই কাটা দিয়ে চলে যাবে। টিচার বলবে তোমার ডাংলিং মডিফায়ারের কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, তুমি তো সাবজেক্টই চিনো না, তোমার টেন্স কি আর ভয়েস কি আর ন্যারেশন কি সাবজেক্টের ভার্বের সাথে এস আছে না না এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কি বোঝাতে পারলাম? ডাংলিং মডিফায়ারের কাজ কি? সাবজেক্ট খুঁজে বের করা। এখানে বলতেছে টাকা চুরি করে, আর তুমি বসায় রাখছো পুলিশ। পুলিশ কোনোদিন টাকা চুরি করে না। টাকা চুরি কে করে? থিফ। তাহলে এখানে যে দিতে হবে সেটি হলো এ থিফ। আমি কি বোঝাতে পারলাম? সাবজেক্ট হওয়ার যোগ্য থাকবে দুইজন, দুইজনের কাছ থেকে বাংলা করে আপনার বুঝতে হবে কে হবে, এ থিপ হবে না এ পুলিশ হবে। এখন যখন এখানে থিপ আমি বলে জেনে গেলাম থিপ সাবজেক্ট হওয়ার যোগ্য, তখন অপশন থেকে যেখানে যেখানে আছে তাদেরকে বাদ। তারা কি আর অ্যান্সার হতে পারবে? না। এখন দুইটা সেন্টেন্স যদি থাকে তাহলে একটা আছে অ্যাক্টিভে একটা আছে প্যাসিভ। এক কিসে আছে? অ্যাক্টিভে, আর একটা কিসে আছে? প্যাসিভে। আপনার একটু বাংলা করে বুঝতে হবে। এ থিপ কট দ্য পুলিশ না থিপ এ থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ? কোনটা? থিপ কট বাই দ্য এ থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, অর্থাৎ একটা আছে অ্যাক্টিভে একটা আছে প্যাসিভে। আপনি অ্যাক্টিভেরটা কারেক্ট অ্যান্সার করবেন না প্যাসিভেরটা কারেক্ট অ্যান্সার করবেন সেটা জানার জন্য আপনি ভার্বের কাছে যাবেন, গিয়ে বলবেন তুমি তো কট, কট কি করবেন? পুলিশ তুমি চোখে ধরো, চোর তোমাকে ধরে। পুলিশ চোরকে পুলিশ যদি চোরকে ধরে তাহলে পুলিশ হলো ডুয়ার, পুলিশটা কি? ডুয়ার। আর যাকে ধরে সে কি? রিসিভার। সে কি? রিসিভার। তাহলে থিপটা কি বলেন তো? থিপটা হচ্ছে রিসিভার। থিপ হইলো রিসিভার। আমি ভয়েস পড়ানোর শুরুতেই বললাম রিসিভার যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে কোন ভয়েস করতে প্যাসিভ হবে? ভয়েস। রিসিভার যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে হয় প্যাসিভ এফেক্টেড হয়, আর যদি ডুয়ার সাবজেক্টের জায়গায় থাকে তাহলে করতে হয় প্যাসিভ সরি অ্যাক্টিভ ভয়েস। তাহলে রিসিভার আছে, সুতরাং আমি একটা আছে অ্যাক্টিভে একটা আছে প্যাসিভে, আমি কোনটার অ্যানসার করব? কি ক্লিয়ার? আবারও বলতেছি ডাংলিং মডিফায়ার হলো সিম্পল সেন্টেন্স, দুইটা পার্ট, এই দুইটা পার্ট কমা দ্বারা পৃথক। এই প্রথম পার্টটা আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে বলা হয়েছে আপনি একটু সাবজেক্ট খুঁজে বের করো। তো সাবজেক্ট খুঁজে বের করতে হবে, করে কোথায় বসাতে? কমার পরে সাবজেক্ট বসাতে হবে। আপনি এটুকের বাংলা করবেন, করার পরে অপশন থেকে দুইজনের মধ্যে থেকে খুঁজে বের করবেন যে টাকা চুরি করা কার কাজ? চোরের কাজ। সুতরাং সাবজেক্টের জায়গায় চোর বসায় দিলাম, অপশনে যেখানে যেখানে শুরুতে পুলিশ আছে তারা তারা আগেই বাদ, ওদেরকে নিয়ে ভাবার টাইম নাই। এখন চোর বসানোর পরে আমার দেখতে হবে এই চোর আর পুলিশের মধ্যে কাজ কি? কাজ হলো কট বা ক্যাচ বা ধরা। আপনার বলতে হবে কে কাকে ধরে। চোর যেহেতু পুলিশকে ধরে না বরং পুলিশ চোরকে ধরে, সুতরাং পুলিশ হলো ডুয়ার আর থিপ হলো রিসিভার। সাবজেক্টের জায়গায় যদি রিসিভার থাকে তাহলে আপনি কোনটা অ্যান্সার করবেন? প্যাসিভ ভয়েস। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আরেকটা সেন্টেন্স আমি পড়াই, সেটা বলতেছে হোয়াইল গোয়িং টু গোয়িং while going to the class, while going to the class, ক্লাসে যাওয়ার সময়। while going to the class, ক্লাসে যাওয়ার সময়। while going to the class, ক্লাসে যাওয়ার সময়। এখন আপনাকে সাবজেক্ট হওয়ার যোগ্য দুইজন দেওয়া হলো, একটা হলো এ স্নেক আর একটা হলো মানুষ। সাবজেক্ট কে হবে বলেন তো? মানুষ হবে। while স্নেক going হবে। to the class, while going to the class, ক্লাসে যাওয়ার সময় সাবজেক্ট হিসেবে আপনাকে দেওয়া হলো দুইজন, একটা হলো এ স্নেক আর একটা হলো আই মানে আমি। কে সাবজেক্ট হবে? আই হব। বলা হচ্ছে সাপ কখনো স্কুলে যায় না, সাপ কখনো ক্লাসে যায় না। আপনি যদি এখানে এ স্নেক বলবেন বসান তাহলে টিচার বলবে আচ্ছা গাধারে। ডাংলিং মডিফায়ারের কাজ হলো সাবজেক্ট খুঁজে বের করা, আর ও বলতেছে সাপ যায় ক্লাস করতে। সাপ কি কোনোদিন ক্লাস করতে যায়? টিচার ওখানেই কাটা দিয়ে দিবে, আপনার টেন্সও দেখবে না ভয়েসও দেখবে না। আমি কি বুঝতে পারলাম?
তাহলে সাবজেক্ট হওয়ার যোগ্য কে? আই। সাবজেক্ট হওয়ার যোগ্য কে? আই আই। এখন আই থাকবে অপশনে দুইটা জায়গায়, কিন্তু দুইটার একটা থাকবে অ্যাক্টিভে, একটা থাকবে প্যাসিভে। আপনার বুঝতে হবে, আপনার বলতে হবে ভার্ব হিসাবে আছে বাইট। ভার্ব হিসাবে কি আছে? বাইট। আপনি কি বলবেন? আই বাইট এ স্নেক, আই বিট এ স্নেক। বলবেন আই ওয়াজ, I was bitten by আই snake. ওয়াজ By বিটেন snake. বাই স্নেক। কি বলবেন? আই বিট এ স্নেক, আমি সাপকে কামড় দেই। বিট I মানে was বাইট, bitten বাইট by- থেকে আসছে বিট, বাইট মানে কামড় দেয়া। বলতেছে আপনার বলতে হবে কে কাকে কামড় দেয়, কে কাকে। সাপ মানুষকে কামড় দেয় নাকি মানুষ সাপকে কামড় দেয়? যেহেতু সাপ মানুষকে সাপ কামড় দেয়। মানুষকে কামড় দেয়, সেহেতু সাপ হলো ডুয়ার। সাপটা কি? ডুয়ার। আর মানুষটা কি? রিসিভার। Receiver. সাবজেক্টের জায়গায় কে বসে আছে? রিসিভার। Receiver. সাবজেক্টের জায়গায় যখন রিসিভার বসে থাকে, আপনার করতে হয় প্যাসিভ ভয়েস। কোন ভয়েস করতে হয়? প্যাসিভ ভয়েস। আপনার বলতে হবে while I was going to the class, I was beaten by beaten by a snake. সবাই কি ক্লিয়ার? while going to the class, I was beaten by a snake. এটাই হলো ডাংলিং মডিফায়ার। কোনো সমস্যা বুঝতে কি কারো কোনো জটিলতা আছে? আচ্ছা, আপনারা একটু এই 151 থেকে 169 পর্যন্ত এক্সাম্পল একটু পড়ার চেষ্টা করেন। 1 মিনিট আমি আসছি। হ্যাঁ, এটা ভাষণ করবি বাড়িতে যাবে না অভিজ্ঞ সমাজে বলেন করে গিয়ে বাবা হাতে তুলে ছাপানি করে গ্রেফতার আর কতক্ষণ বাকি আছে? আর 5টা মিনিট বাকি আছে ভাইয়া। এটা 740 রোল, কার নাম কি? কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? হয়ে যাচ্ছে। কি ভাইয়া? আচ্ছা, আপনি যেগুলো পড়লেন এগুলোতে কারো কোনো সমস্যা? না, আচ্ছা, সমস্যা না থাকলে আমি সামনে দিয়ে পরের দিন আমাকে জিজ্ঞেস করবেন। সমস্যা যদি থাকে আমরা পরের পার্টে চলে গেলাম। এটা হলো অ্যানালজি। হ্যাঁ, আপনাদের যেমন তারা আছে, আপনি বলতেছেন আর কতক্ষণ, আমারও তারা আছে, ঠিক আছে, কিন্তু 2 ঘন্টায় ক্লাস শেষ করা যায় না, এই জন্য একটু তারা। ভালো হতো। আচ্ছা, এরপরের টপিকটা হলো অ্যানালজি। কয় নাম্বার বুঝতে পারি নাই? 153। 153 নাম্বার। 153 নাম্বার বলতেছে ড্যাশ। আচ্ছা, এখানে বলতেছে while I was driving down the road, এখানে সাবজেক্ট দেয়াই আছে, ঠিক আছে। আপনার অনেক সময় কারো মনে যাইতে পারে while driving, এই নাম্বার অ্যানসার করবে while driving। এরপর শূন্যস্থানের পরে আপনি নিতেছেন ADR, ADR কমার পরে যখন আপনি ADR দিবেন, তার মানে ADR ই ড্রাইভ করতেছে। while এখানে কি আছে? ড্রাইভিং। while driving মানে ড্রাইভ করা, চালানো। এখন কমার পরে যদি আপনি দেন ADR, তার মানে কি? ADR ড্রাইভ করতেছে। ডিআর কখনো গাড়ি চালাবে? এ নাম্বার অ্যানসার হতে পারে না। আমরা জানি যে ডাংলিং মডিফায়ারে সাবজেক্ট থাকে না, সাবজেক্ট উজ্জ থাকে, কিন্তু 103 নাম্বারে এটা ডাংলিং মডিফায়ার না। এটাকে আপনি মনে করতে পারেন এটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। আপনি পড়ে আসছেন না, ইট ইজ হাই টাইম, তারপরে কিছু থাকে না। হি টক্স অ্যাজ ইফ, তারপরে কিছু থাকে না, মানে কি? কমপ্লিটিং সেন্টেন্স। এইখানে 153 নাম্বারটাও তাই। তাহলে while I was driving down the road, while এর পরে কি দেয়া আছে? সাবজেক্ট দেয়াই আছে। এটা কোনো জটিলতা না, এটা কমপ্লিটিং সেন্টেন্স। বুঝিয়ে দেন। হ্যাঁ, 152। 152 বলতেছে হ্যাভিং বিন সার্ভ দ্য লাঞ্চ। সার্ভ মানে সরবরাহ করা। সার্ভ মানে কি করা? সরবরাহ করা। বলতেছে হ্যাভিং বিন সার্ভ দ্য লাঞ্চ, লাঞ্চ সরবরাহ করে। লাঞ্চ সরবরাহ করার পরে আপনার বুঝতে হবে লাঞ্চ কে সরবরাহ করে, মানুষ নাকি হলো প্রবলেম? এ নাম্বারে দেয়া আছে প্রবলেম। প্রবলেম আপনাকে খাবার দিবে না, এ নাম্বার অ্যান্সার হতে পারে না। এরপরে সি নাম্বারে আছে ইট, ইট মানে ইহা, ইহা আপনাকে খাবার দিবে, লাঞ্চ সরবরাহ করবে না। ডি নাম্বারে আছে ডিসকাশন, ডিসকাশন মানে আলোচনা, আলোচনা কি আপনাকে খাবার দিবে? না। খাবার কে দিবে? কমিটি মেম্বার্স। খাবার কে দিবে? কমিটি মেম্বার্স। আচ্ছা, এরপরে পেজে চলে যাই। 13 নম্বর পেজে আমরা পাচ্ছি অ্যানালজি। অ্যানালজি জিনিসটা কি আমি যা যা বলি একটু বোঝার চেষ্টা করবেন সবাই। অ্যানালজি, যারা ওয়ার্ড মিনিং পারবে, ওয়ার্ড মিনিং যারা জানে তাদের জন্য অ্যানালজিটা অ্যান্সার করা ইজি হবে। আর যারা ওয়ার্ড মিনিং জানে না, ভোকাবুলারি একদমই দুর্বল, তাদের জন্য অ্যানালজি কিন্তু খুবই খুবই কঠিন, এটা বোঝা খুবই কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমাদের শিটে যেগুলো দেওয়া আছে এগুলোর মিনিং দেওয়া নেই, ঠিক আছে। এই মিনিংটা আপনারা একটু খুঁজে নিয়ে পড়বেন, ঠিক আছে। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে অ্যানালজি জিনিসটা কি। বলা হচ্ছে অ্যানালজিতে দুইটা শব্দ আপনাকে দেয়া থাকবে। এই আগে একটা শব্দ দেয়া আছে, পরে একটা শব্দ দেয়া আছে। বলা হচ্ছে এই প্রদত্ত
শব্দদ্বয়ে ধরনের সাদৃশ্য বা মিল দেয়া আছে, অপশন থেকে ওই একই ধরনের সাদৃশ্য বা মিল খুঁজে বের করতে হবে। অ্যানালজি মানেই হলো সাদৃশ্য বা মিল। এখন বলা হচ্ছে এই প্রদত্ত শব্দদ্বয়ে যে ধরনের সাদৃশ্য বা মিল আছে, অপশন থেকে ওই একই ধরনের সাদৃশ্য বা মিল খুঁজে বের করতে হবে। এখন ব্যবহার তো খারাপ না, আপনার যে জানতে একটু হবে আর কি টেরা প্রদত্ত ফুল শব্দদ্বয়ে যেটা কি কি ধরনের সাদৃশ্য বা মিল থাকতে পারে। হ্যাঁ এখন এই যে দুইটা শব্দ আসে, এই দুইটা শব্দ সিনোনিম হতে পারে। এই দুইটা শব্দ যদি সিনোনিম হয়, অপশন থেকে আপনাকে কি করতে হবে? সিনোনিমই খুঁজে কি বের করতে কি হবে। করবে আবার ম্যাথ বলতে থাকবে না? এই শব্দ আর এই শব্দ, এই দুইটা শব্দ একটি অপরটির বিপরীত শব্দ হতে পারে, অ্যান্টোনিম হতে পারে। তাহলে অপশন থেকে আপনার কি খুঁজে বের করতে হবে? অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে। প্রদত্ত যে হ্যাঁ শব্দ থাকবে, একটা আরেকটার ডেফিনিশন হতে পারে অপশন থেকে, তাই খুঁজে হ্যাঁ বের করতে হবে। আবার বলতেছে প্রদত্ত একটা শব্দ দেয়া আছে ম্যাথ তো এখানে, থাকতে লয়ার। পারবে, সমস্যা নেই। কাকে সার্ভিস দেয়? ক্লায়েন্টকে। লয়ার, ক্লায়েন্ট। হুম, তাহলে অপশন থেকে আপনার খুঁজে বের করতে হবে ডক্টর, পেশেন্ট। আপনি যদি ডক্টর, নার্স খুঁজেন তাহলে ভুল হবে। হুম, আবার বলতেছে প্রদত্ত শব্দ এখানে আছে ডক্টর, কোথায় কাজ করে? হসপিটালে। অপশন থেকে আপনার খুঁজতে হবে লয়ার, কোর্ট, আর টিচার, কোনো সমস্যা হবে না কলেজ তো, বা কোনো ইউনিভার্সিটি সমস্যা বা নেই। স্কুল। কি বোঝাতে পারতেছি? ভাইয়া, হ্যাঁ। প্রশ্নে কি সাদৃশ্য বৈসাদৃশ্য লেখা থাকবে কোনটা চাচ্ছে ওরা? না ভাই, তাহলে তো খুবই ইজি হয়ে যেত আমাদের জন্য। হুম, আপনার আর অপর পেজে চলে যান, সাধারণত অপর পেজে ফাইনাল কোড 170 আছে নাম্বার। এরা। আচ্ছা, 170, আপনার 171 এ কাছে যান। 171 এর অ্যান্সারটা দেয়া নাই, আমি করে দিচ্ছি, ঠিক আছে? এখানে বলতেছে প্রদত্ত শব্দ একটা হলো ম্যাসন আর একটা হলো ট্রওয়েল। টি আর ডব্লিউ এল আছে, ওখানে একটা ই ছুটে গেছে, ওখানে ই হবে টি আর ও ডব্লিউ ই এল, ঠিক আছে? এখন বলা হচ্ছে এই প্রদত্ত শব্দ আপনাকে দেয়া হলো এইটা, আর এখানে দেয়া হলো টি আর ও ডব্লিউ ই এল, এইটা। এখন এখানে কিচ্ছু উল্লেখ থাকবে না, একটা ওয়ার্ড, কোনো ওয়ার্ড কিচ্ছু উল্লেখ থাকবে না, কোনো একটা সেন্টেন্সই থাকবে না। এটা আপনার এই অপশন থেকে এ বি সি ডি, এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে যে এখানে কি বৈশিষ্ট্য আছে, অপশন থেকে সেই একই বৈশিষ্ট্য আপনার খুঁজতে হবে। আমি বোঝাতে পারতেছি? এইটার মানে হলো রাজমিস্ত্রি, এটার মানে হলো কুর্নি। কুর্নি আমাদের এলাকায় যে কুর্নি দিয়ে কি করে? ঘর প্লাস্টার করে। রাজমিস্ত্রিরা কাজ করে না, কুর্নি দিয়ে এভাবে সিমেন্ট বালি একসাথে মিশায়, তারপরে এভাবে ইয়ে করে, সমান করে দেয়। চিনেন তো জি নাকি? জি জি ভাই, চিনি। চিনি। আচ্ছা, আমরা তো কুর্নি বলি, ঠিক আছে? কুর্নি বা কুন্তি। তাহলে এই যে একটা রাজমিস্ত্রি কাজ করে কি দিয়ে? কুর্নি দিয়ে। এখন আপনার অপশন থেকে যেটা খুঁজে বের করতে হবে সেটা হলো সি নাম্বার, কার্পেন্টার। একটা কার্পেন্টার সে কাজ করে একটা কার্পেন্টার কি নিয়ে কাজ করে? বাটালি নিয়ে কাজ করে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, জি। তাহলে 171 এর সি, আমি অ্যান্সার গুলো বলে দিই। এরপরে 172 বলা হচ্ছে দিভা। দিভা মানে কিন্নর কণ্ঠী গায়িকা। 172, দিভা কিন্নর কণ্ঠী গায়িকা। সে কোথায় পারফর্ম করে? সে পারফর্ম করে অপেরাতে, অপেরা গীতিনাট্য। এখন বলা হচ্ছে এখানে 172 এর অ্যান্সার হবে ডি নাম্বার। ডি নাম্বার, ডি ডি 172 এ কি হবে অ্যান্সার? ডি নাম্বার। ডি নাম্বার বলতেছে থেসপিয়ান। থেসপিয়ান মানে হলো নাটকের অভিনেতা। সে কিসে অভিনয় করে? প্লে বা ড্রামা। প্লে বা ড্রামা। আমি কি বোঝাতে পারতেছি? আচ্ছা, এরপর 173, 173 এর ডিসেন্ট, ডেসেন্ট, এটা আপনার বলতে পারেন ডি নাম্বার অ্যান্সার হতে পারে। লার্জ আর হলো অগমেন্ট। লার্জ অগমেন্ট 173। এরপর 174 নাম্বার যেটি আছে, 174 বলা হচ্ছে আফটার আর বিফোর। আফটার বিফোর, তাহলে প্রদত্ত শব্দদ্বয়ে একটাতে আছে আফটার আর একটাতে আছে বিফোর। তাহলে আফটার মানে কি? আফটার মানে পরে, আর বিফোর মানে কি? পূর্বে। পূর্বে। আফটার মানে পরে, আর বিফোর মানে কি? পূর্বে। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার, আপনার ছেলে, নাতি, এই পরবর্তীতে যারা আসবে তাদেরকে বলা হয় সাকসেসর। তাদেরকে কি বলা হয়? সাকসেসর। তাহলে 174 এর ডি নাম্বার অ্যান্সার হচ্ছে তারা হলো সাকসেসর। কিন্তু আমার পূর্বে যারা ছিল, আমার পিতা, আমার দাদা, তারপরে আমার দাদার বাবা, এরকম করে আমার পূর্বে যারা ছিল তাদেরকে বলা হচ্ছে প্রিডিসেসর। প্রিডিসেসর। তাহলে ডি নাম্বার অ্যান্সার, সাকসেসর পরে, প্রিডিসেসর পূর্বে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো ওয়ার্ড উল্লেখ থাকবে না, শুধু দুইটা ইয়া দেয়া থাকবে। এরপর এটা বলতেছে 175। 175 বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ওড ফেয়ার, ফাইন্ড আউট দ্য ওড ফেয়ার। ওড, এখন চারটে অপশন আপনাকে দেয়া আছে, কোনো কথা বলা হয়নি, বলতেছে ওড কোনটা খুঁজে বের করো। আপনি মনে রাখবেন ওড মানে হলো ভিন্ন ধর্মী। ভিন্ন ধর্মী আমরা এমনিতে জানি, ইভেন মানে জোর, ওড মানে বিজোর। তাহলে এখানে ওড, চারটা অপশনের মধ্যে কোনটা বিপরীত মানে আলাদা? এই তিনটা থাকবে একই রকম, একটা আছে আলাদা, ওটাই অ্যান্সার। তাহলে আপনি যদি অপশনে যান, অ্যাকসেপ্ট, রিজেক্ট বিপরীত শব্দ, অ্যাকসেপ্ট এর উল্টা হলো রিজেক্ট। এরপর বলছে শর্ট, লং বিপরীত শব্দ। তারপর দেয়া আছে কারেক্ট, রং বিপরীত শব্দ। কিন্তু লাস্টে আছে হ্যাপি, প্লিজড। হ্যাপি
মানেও খুশি সন্তুষ্ট, প্লিজড মানেও খুশি বা সন্তুষ্ট। তার মানে এরা দুইজন হলো সিনোনিম। আমি কি বোঝাতে পারলাম? জি ভাই। তিনটা ছিল অ্যান্টোনিম, একটা হলো সিনোনিম। তাহলে কোনটা ওড? যেটা সিনোনিম সেটাই হলো ওড। ঠিক আছে, এরপর 173 নাম্বার, 176 এর সি অ্যান্সার করেন। কোচ চার্জ, কোচের কি আছে? দায়িত্বভার আছে। সে আর হলো স্টুডেন্ট, টিচারের কি আছে? স্টুডেন্ট আছে। আচ্ছা, তাহলে বাকি যে বিষয়গুলো আছে এইগুলো আপনারা একটু কষ্ট করে ভাই পড়ে নেবেন। 173 কত বললেন? ওয়ার্ড মিনিং করে পড়ে নেবেন। 173 এর বললাম ডি নাম্বার অ্যান্সার হতে পারে। আমিও কনফার্ম না একদম, কিন্তু অ্যান্সার এটা মনে হচ্ছে অ্যান্সার হতে পারে। ভাই শুধু এই কোশ্চেন গুলো পড়লেই হবে? হ্যাঁ, যা দেয়া আছে সবগুলো পড়বেন, একটু বাংলা সহ পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, বাংলা সহ, কারণ অ্যানালজি আপনি বাংলা জানেন না মানে কিছুই জানেন না। ওকে, আচ্ছা আমার এগুলো সব ইউনিভার্সিটিতে দেয় ভাইয়া। হ্যাঁ সবটাতেই আসে একটা দুটো করে। আচ্ছা, আর কার কোনো জিজ্ঞাসা? শুধু শীতের গুলা পড়লে হবে না অন্য কোনো বই থেকে পড়া লাগবে? শুধু শীট পড়লেই তো হওয়া উচিত, শীটে তো অনেক আছে অ্যানালজি। তারপরে যদি 265টা আছে, কয়টা আছে? 100টার মতো আছে, পড়েন। আর যদি মনে করেন যে অন্য কোনো বই সহায়ক হচ্ছে সেটাও করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, ঠিক আছে? জি ভাই। আবার নেক্সট ক্লাস কবে হবে আল্লাহ জানে, সেদিন দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।